আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা অনুপাত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে অনুপাত সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তাই আপনারা যদি আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে অনুপাত। অনুপাত কি? অনুপাত হচ্ছে এক ধরনের ভগ্নাংশ, যেই ভগ্নাংশের মাধ্যমে আমরা দুইটি সমজাতীয় রাশির একটি আরেকটির তুলনায় কত গুণ বা কত অংশ তা প্রকাশ করতে পারি। একটি অনুপাতের মধ্যে সাধারণত দুইটি রাশি থাকে, যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলি রাশি। তো একটি রাশি আরেকটি রাশির তুলনায় কত গুণ বা কত অংশ এটি প্রকাশ করার জন্য আমরা একটি ভগ্নাংশকে ব্যবহার করি, আর এই ভগ্নাংশটিকেই বলা হয় অনুপাত। অনুপাতের কোনো একক নেই। কেন অনুপাতের কোনো একক নেই? তার কারণ হচ্ছে অনুপাতের মধ্যে আমরা যেই রাশিগুলো ব্যবহার করি তারা সব সময় সমজাতীয় থাকে। তো সমজাতীয় থাকার কারণে অনুপাতের কোনো একক নেই। সবার প্রথমে আমরা এই যে অনুপাতের এই মুহূর্তে যে কথাটা বললাম এটি আমরা এখন এখানে লিখে নিব। তাহলে এখানের মধ্যে আমরা অনুপাত কাকে বলে এটি লিখে নিলাম। দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। রাশি দুইটি সমজাতীয় বলে অনুপাতের কোনো একক নেই। আমরা যেমন জানি যে বিভিন্ন কিছুর একক আছে, কোনোটার একক মিটার, কোনোটার একক লিটার, আবার কোনোটার একক গ্রাম, কিন্তু এখানে অনুপাতের কোনো একক নেই। কারণ অনুপাতের মধ্যে আমরা যে রাশিগুলো ব্যবহার করে থাকি এই রাশিগুলো সবসময় সমজাতীয়, একই ধরনের হয়ে থাকে, এই জন্য অনুপাতের কোনো একক নেই। এখন আমি যদি এখানের মধ্যে লিখি যে 3:5 এটি একটি অনুপাত, কারণ এখানের মধ্যে আমরা দুইটি সংখ্যা ব্যবহার করলাম। 3 একটি সংখ্যা, 5 একটি সংখ্যা, এটি একটি অনুপাত। এখন আমি যদি বলি যে 7 কেজি এবং আরেকটা যদি আমি বলি যে 5 টাকা, তাহলে কিন্তু এই যে এখানে 7 আর এই যে এখানে 5 এই দুইটি সংখ্যা দ্বারা কিন্তু অনুপাত গঠন করা যাবে না। কেন করা যাবে না? কারণ এরা সমজাতীয় না। কেন সমজাতীয় না? তার কারণ হলো এখানে কেজি আর এখানে টাকা। কেজি আর টাকা দুইটা এক বিষয় না। যেহেতু দুইটি একই জিনিস না, সুতরাং এই দুইটি সংখ্যা দ্বারা আমরা অনুপাত গঠন করতে পারবো না। অনুপাত গঠন করার শর্ত হচ্ছে সমজাতীয় রাশি দ্বারা আমাদেরকে অনুপাত গঠন করতে হবে। এখন এখানে 7 কেজি, এখানে যদি বলে 5 কেজি, তখন আমরা এই 7 কেজি আর 5 কেজি দুইটা দিয়ে আমরা বলতে পারবো 7:5। এটি হচ্ছে কেজির অনুপাত, অর্থাৎ ভরের অনুপাত। আবার এই যে এখানে 5 টাকা, যদি এখানে বলতো 10 টাকা, তাহলে এটাও টাকা এটাও টাকা, আমরা তাহলে এই দুইটা দিয়ে আমরা একটা অনুপাত গঠন করতে পারতাম 5:10, টাকার অনুপাত। তাহলে এটা হচ্ছে কেজির অনুপাত অর্থাৎ ভরের অনুপাত, আর এটি হচ্ছে টাকার অনুপাত। সমজাতীয় রাশি দ্বারা অনুপাত গঠন করতে হয়, সমজাতীয় রাশি দ্বারা অনুপাত গঠন করতে হয়। এই জন্যই বারবারে বলা হচ্ছে সমজাতীয় সমজাতীয়। তাহলে অনুপাত বলতে কি বোঝায়? দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা যায়, আর এই ভগ্নাংশটিকেই অনুপাত বলা হয়। অনুপাতের মধ্যে যে রাশিগুলো ব্যবহার করা হয় তারা সমজাতীয়, বিধায় অনুপাতের কোনো একক নেই। তাহলে আমরা এখানের মধ্যে অনুপাত নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব সমতুল অনুপাত। সমতুল অনুপাত কি? সমতুল অনুপাত হচ্ছে আমরা একটি অনুপাতের মধ্যে যে সংখ্যাগুলো ব্যবহার করি তাদেরকে আমরা বলি রাশি। একটি অনুপাতের মধ্যে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি তাদেরকে কি বলি? রাশি। আর এই প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি এবং এই দ্বিতীয় রাশিকে বলা হয় উত্তর রাশি। তাহলে আমরা কি শিখলাম? একটি অনুপাতের মধ্যে যেই সংখ্যাগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় রাশি। রাশিগুলোর মধ্যে প্রথম রাশিটিকে বলা হয় পূর্ব রাশি, দ্বিতীয় রাশিটিকে বলা হয় উত্তর রাশি। তো সমতুল অনুপাত হচ্ছে একটি অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টিকে, একটি অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টিকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে অথবা ভাগ করলে সেই অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এই অনুপাতটিকে বলা হয় সমতুল অনুপাত। আমি একটি উদাহরণ এখানের মধ্যে দিই। যেমন এই যে এখানে লিখলাম 3:5, এটি দিয়ে আমরা উদাহরণ দিই। 3:5 এটিকে আমরা কিভাবে লিখতে পারবো? পরবর্তী লাইনে গিয়ে আমরা লিখতে পারবো 3 প্রথমে অনুপাতের চিহ্নের বদলে আমরা ভাগ চিহ্ন দিতে পারবো, আর নিচে লিখব 5, কারণ অনুপাতের চিহ্ন এবং এই ভাগ চিহ্ন দুইটি একই অর্থ প্রকাশ করে।
তাহলে 3:5 এটিকে আমরা লিখলাম 5/3। এখন এই যে অনুপাত, এই অনুপাতটির পূর্বরাশি এবং উত্তররাশি উভয়টিকে আমরা একই সংখ্যা দ্বারা, শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ করব অথবা ভাগ করব। আমরা এখানে গুণ করি, 3কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 5কেও 2 দ্বারা গুণ করতে হবে। শর্ত হচ্ছে একই সংখ্যা দ্বারা উভয়টাকে গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে। আমরা যদি 3কে 2 দ্বারা গুণ করি, 5কেও 2 দ্বারা গুণ করতে হবে। 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 5কেও 2 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ যেটা দিয়েই গুণ করব বা ভাগ করব, অপরটাকেও সেটা দিয়ে গুণ করব বা ভাগ করব। তাহলে এখানে কত হয়? 3 দুগুণে 6, 5 দুগুণে 10। আমরা এটিকে লিখতে পারি 6 প্রথমে, ভাগ চিহ্নের বদলে অনুপাতের চিহ্ন, আর এই 10। তাহলে আমরা বলতে পারি 3:5 এই অনুপাতের একটি সমতুল অনুপাত হলো 6:10। অর্থাৎ একটি অনুপাতের পূর্বরাশি এবং উত্তররাশি উভয়টিকে শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে নতুন যে অনুপাতটি পাওয়া যায় তাকেই বলা হয় পূর্বের অনুপাতের সমতুল অনুপাত। এই সমতুল অনুপাতগুলোর মান একই রকমের। 3:5কে আমরা বড় করলে 6:10 পাই, আর 6:10কে ছোট করলে 3:5 পাই, অর্থাৎ দুইটি মান একই। এখন এখানে তো গুণ করে দেখালাম, এবার একটু ভাগ করে দেখাই। যেমন এই যে আমরা 5:10 যে লিখলাম, এই অনুপাতটা দিয়ে একটু দেখাই। 5:10 এখানে আমরা লিখব। পরবর্তী লাইনে গিয়ে আমরা 5কে প্রথমে অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন আর 10কে নিচে লিখলাম। এখন আমরা একই সংখ্যা দ্বারা গুণ করব বা ভাগ করব। একটু আগে যেহেতু গুণ করে দেখিয়েছি, এখন একটু ভাগ করে দেখাই। যেমন 5কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 10কেও আমরা 5 দ্বারা ভাগ করব, অর্থাৎ একই সংখ্যা দ্বারা উভয়টাকে ভাগ করব। তাহলে 5কে 5 দ্বারা ভাগ করলে হয় 1, 10কে 5 দ্বারা ভাগ করলে হয় 2। আমরা পরবর্তী লাইনে লিখতে পারি 1 প্রথমে আসে, তাহলে 1, ভাগ চিহ্নের পরিবর্তে অনুপাতের চিহ্ন, এরপরে হচ্ছে 2। তাহলে এই যে 1:2 আমরা পেলাম, প্রথমে ছিল 5:10, এখন পেলাম 1:2। আমরা বলতে পারি 5:10 এই অনুপাতের একটি সমতুল অনুপাত হলো 1:2। তাহলে সমতুল অনুপাত কাকে বলে? সমতুল অনুপাত বলতে বোঝানো হয় একটি অনুপাতের পূর্বরাশি এবং উত্তররাশি উভয়টিকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে অথবা ভাগ করলে নতুন করে যে অনুপাতটি পাওয়া যায় তাকেই আমরা সমতুল অনুপাত বলবো। তাহলে এখন আমরা অনুপাত শিখলাম এবং সমতুল অনুপাত শিখলাম। এখন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা শিখব। তাহলে এখন আমরা আরও কয়েকটি অনুপাতের নাম এখানে লিখলাম, যেমন সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত। তো এখানে অনেকগুলো অনুপাত লেখা আছে। এই অনুপাতের বাহিরে আরও অনেক ধরনের অনুপাত রয়েছে। সবার প্রথমে আমরা যেই অনুপাতটি সম্পর্কে জানবো তা হচ্ছে সরল অনুপাত। সরল অনুপাত কাকে বলে? যখন কোনো একটি অনুপাতের মধ্যে দুইটি রাশি থাকে, কোনো একটি অনুপাতের মধ্যে দুইটি রাশি থাকে, তখন সেই অনুপাতকে সরল অনুপাত বলা হয়। যেমন আমরা যদি এখন এখানে লিখি যে 3:7 আমরা একটা অনুপাত লিখলাম, এই অনুপাতটি একটি সরল অনুপাত। কেন সরল অনুপাত? তার কারণ এই অনুপাতের মধ্যে দুইটি রাশি রয়েছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি। কোনো অনুপাতের মধ্যে দুইটি রাশি থাকলে সেই অনুপাতকে সরল অনুপাত বলা হয়। এখন এই যে বাকি যে অনুপাতগুলো লিখলাম, এই অনুপাতগুলো এক ধরনের সরল অনুপাত। আমরা যেমন ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ কাকে বলে শিখলাম। ত্রিভুজ শেখার পরে আমরা ত্রিভুজ বিভিন্ন রকমের, তার এক একটা বৈশিষ্ট্যের কারণে ত্রিভুজ বিভিন্ন রকমের হয়। সবগুলোই ত্রিভুজ, কিন্তু এক একটা বৈশিষ্ট্যের কারণে ত্রিভুজের নামগুলো পরিবর্তন হয়ে যায়। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। ত্রিভুজ কিন্তু সবগুলোই, কিন্তু তার বৈশিষ্ট্যের ভিত্তিতে ত্রিভুজগুলোর নাম বিভিন্ন রকমের হয়ে যায়। একই রকমভাবে এখানে আমরা যেই অনুপাতের নামগুলো লিখলাম সবগুলোই সরল অনুপাত, কিন্তু এক একটা বৈশিষ্ট্যের কারণে এগুলোর এক একটার নাম পরিবর্তন হয়ে গেছে। তাহলে সবার প্রথমে সরল অনুপাত কাকে বলে? যে অনুপাতের মধ্যে দুইটি রাশি থাকে সেই অনুপাতকে সরল অনুপাত বলা হয়। সরল অনুপাতের প্রথম যেই রাশি তাকে বলা হয় পূর্ব রাশি, এবং দ্বিতীয় যেই রাশি তাকে বলা হয় উত্তর রাশি। তাহলে সরল অনুপাত কাকে বলে তা আমরা শিখলাম। এখন আমরা শিখব লঘু অনুপাত কাকে বলে। লঘু অনুপাত বলা হয় কোনো একটি সরল অনুপাতের পূর্ব রাশি যখন উত্তর রাশির চেয়ে ছোট হয়। কথাটা খেয়াল করবেন, কোনো একটি অনুপাতের পূর্ব রাশি যখন উত্তর রাশির তুলনায় ছোট হয় তখন সেই অনুপাতটিকে লঘু অনুপাত বলা হয়। তাহলে লঘু অনুপাত কাকে বলবো আমরা? লঘু অনুপাত বলবো
কোনো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট হলে সেই অনুপাতকে লঘু অনুপাত বলা হয়। যেমন এই যে আমরা সবার প্রথমে অনুপাতটি লিখলাম, এটি কিন্তু এক ধরনের লঘু অনুপাত। কেন? কারণ এটির পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট, তাহলে এই অনুপাতটি লঘু অনুপাত। আবার যদি আমরা আরেকটা অনুপাত লিখি এখানের মধ্যে, যে 2:5 আমরা একটি অনুপাত লিখলাম, এই অনুপাতটির পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট, 2 5-এর চেয়ে ছোট, তাহলে পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট, সুতরাং এই অনুপাতটি এক ধরনের লঘু অনুপাত। তাহলে লঘু অনুপাত আমরা শিখলাম। এখন আমরা শিখব গুরু অনুপাত। গুরু অনুপাত কি? লঘু অনুপাতের ঠিক বিপরীত। অর্থাৎ এই যে আমরা এখানে একটা অনুপাত লিখলাম 7:3, অর্থাৎ যখন কোনো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড় হয়, যখন কোনো সরল অনুপাতের, এখানে যেহেতু দুইটি রাশি তাহলে একটি সরল অনুপাত, এবার এটির বৈশিষ্ট্যের ভিত্তিতে এটির একটা নাম দিব। যখন কোনো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড় হয়, তখন সেই অনুপাতকে গুরু অনুপাত বলা হয়। খেয়াল করবেন, এখানে কিন্তু আবার গরু অনুপাত বলে দিলে কিন্তু ভুল হবে, এখানে আমরা গুরু অনুপাত বলবো। এখন আমরা যদি আরেকটা উদাহরণ দিই, যেমন 9:4 আমরা লিখলাম। এই যে এই অনুপাতটি, এই অনুপাতটির পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড়, পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড়, সুতরাং এই অনুপাতটি হলো গুরু অনুপাত। তাহলে গুরু অনুপাত কাকে বলে? কোনো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড় হলে সেই অনুপাতকে গুরু অনুপাত বলা হয়। এরপরে হচ্ছে একক অনুপাত। একক অনুপাত হচ্ছে এক ধরনের সরল অনুপাত, যেই সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টি সমান হয়। যে সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টি সমান হয় তাকে বলা হয় একক অনুপাত। যেমন আমি যদি এখানে লিখি 7:7, এই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টি সমান, সুতরাং এটি একক অনুপাত। আমি যদি লিখি 9:9, এই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টি সমান, সুতরাং এটি হচ্ছে একক অনুপাত। 1:1, এই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টি সমান, সুতরাং এটি একক অনুপাত। তাহলে একক অনুপাত কাকে বলে? যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টি সমান হয় সেই অনুপাতকে একক অনুপাত বলা হয়। এরপরেই ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত হচ্ছে যে অনুপাতটি দেওয়া থাকবে, যে অনুপাতটি দেওয়া থাকবে আমরা যদি ঠিক সেই অনুপাতটির বিপরীত অনুপাত লিখি, অর্থাৎ একটি অনুপাত আমরা যেমন এখানে 7:3 লিখলাম। এখন এই যে 7:3 এটি একটি অনুপাত। এখন এই অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 7, উত্তর রাশি হচ্ছে 3। আমরা যদি এই অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি হিসেবে লিখি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি হিসেবে লিখি, তাহলে নতুন করে আমরা যেই অনুপাতটি পাবো সেই অনুপাতকে আমরা বলবো ব্যস্ত অনুপাত। অর্থাৎ একটি অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি হিসেবে লিখলে নতুন করে যেই অনুপাত পাওয়া যায় তাকে আমরা বলি ব্যস্ত অনুপাত। তাহলে এখানে যদি আমি এখন লিখি যে 5:7, এই অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে? সেটি হচ্ছে 7:5। অর্থাৎ একটি অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি হিসেবে লিখব এবং উত্তর রাশিকে পূর্ব রাশি হিসেবে লিখব, নতুন করে যেই অনুপাতটি পাবো তাকেই আমরা বলবো পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত এটি। তাহলে আমরা ব্যস্ত অনুপাত কাকে বলে এটি শিখলাম। এখন আমরা শিখব মিশ্র অনুপাত কাকে বলে। তাহলে এতক্ষণ আমরা এই অনুপাতগুলো নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি? মিশ্র অনুপাত হচ্ছে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি হিসেবে এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি হিসেবে লিখলে আমরা নতুন করে যে অনুপাতটি পাবো তাকে আমরা বলবো মিশ্র অনুপাত। যেমন এখানে যদি আমরা সবার প্রথমে একটি উদাহরণ দিই, 1:2, 2:3, 3:4, আমরা এমনি আমাদের ইচ্ছা মতো 3টি অনুপাত আমরা লিখে নিলাম। তাহলে সবার প্রথমে আমরা আমাদের ইচ্ছা মতো কয়েকটি অনুপাত এখানে আমাদের লিখে নিলাম, 1:2, 2:3, 3:4। এখন এই যে 3টি অনুপাত আমরা এখানে লিখলাম, 1, 2, 3, 3টি অনুপাত, এই 3টি অনুপাতের মিশ্র অনুপাত কি হবে? মিশ্র অনুপাত হচ্ছে এই যতগুলো অনুপাত দেওয়া থাকবে, যত অনুপাত, 2টি অনুপাত, 3টি অনুপাত, 5টি অনুপাত, যত অনুপাত দেওয়া থাকুক সবগুলো অনুপাতের
পূর্ব রাশিগুলোর আমরা একটি গুণফল বের করব, তাকে আমরা পূর্ব রাশি হিসেবে লিখব, এবং উত্তর রাশিগুলোর গুণফলকে আমরা উত্তর রাশি হিসেবে লিখব। তাহলে এই পূর্ব রাশি এবং উত্তর রাশির মাধ্যমে আমরা নতুন যেই অনুপাতটি তৈরি হবে তাকে আমরা বলবো মিশ্র অনুপাত। তাহলে এখানে 1 2 3 পূর্ব রাশি, এই প্রথম অনুপাতের পূর্ব রাশি 1, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 2, তৃতীয় অনুপাতের পূর্ব রাশি 3। তাহলে আমরা 1 গুণ 2 গুণ 3 গুণফল কত হয়? 2 কে 2, 3 দুগুণে 6। পূর্ব রাশিগুলোর গুণফল 6। আমরা এখন উত্তর রাশিগুলোর গুণফল বের করব। প্রথম অনুপাতের উত্তর রাশি 2, দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি 3, তৃতীয় অনুপাতের উত্তর রাশি 4। আমরা এখন এই রাশিগুলোর গুণফল বের করব। তাহলে কত হয়? 3 দুগুণে 6, 4 6 24। আমরা বের করলাম যে এখানে যে অনুপাতগুলো দেওয়া রয়েছে এই অনুপাতগুলোর পূর্ব রাশিগুলোর গুণফল 6, উত্তর রাশিগুলোর গুণফল 24। এই যে আমরা পূর্ব রাশিগুলোর গুণফল 6 বের করলাম, তাকে আমরা পূর্ব রাশি হিসেবে লিখব। উত্তর রাশিগুলোর গুণফল 24 বের করলাম, তাকে আমরা উত্তর রাশি হিসেবে লিখব। তাহলে নতুন করে আমরা যেই অনুপাতটি পেলাম তাকে আমরা বলবো মিশ্র অনুপাত। এখন আমরা দেখব এই মিশ্র অনুপাতটিকে আরেকটু ছোট করা যায় কিনা। হ্যাঁ, যায়। সেটি হচ্ছে 6 6-এর মধ্যে যায়, 6 24-এর মধ্যেও যায়, 6 6-এর মধ্যে একবার যায় এবং 6 24-এর মধ্যে 4 বার যায়, 4 6 24। তাহলে এই যে আমরা অনুপাতটি লিখলাম 1:4, এই অনুপাতটি হচ্ছে আমাদের সবার প্রথমে যে 3টি অনুপাত দেওয়া, এই 3টি অনুপাতের মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত কাকে বলে? একাধিক সরল, অর্থাৎ একাধিক, একটি অনুপাত দ্বারা মিশ্র অনুপাত হবে না, একাধিক অনুপাত লাগবে, 2টি 3টি 5টি, অর্থাৎ একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে আমরা পূর্ব রাশি হিসেবে লিখব, উত্তর রাশিগুলোর গুণফলকে আমরা উত্তর রাশি হিসেবে লিখব। নতুন করে যেই অনুপাতটি আমরা পাবো তাকে আমরা বলবো মিশ্র অনুপাত। এখন আমরা দেখব এই মিশ্র অনুপাতটিকে, মূলত এটি মিশ্র অনুপাত। এখন দেখব এটিকে আমরা আরও ছোট করতে পারি কিনা। হ্যাঁ, ছোট করা যায়, কারণ 6 এই 2টি রাশির মধ্যেই যায়। তাহলে 6 6-এর মধ্যে যায় একবার, 6 24-এর মধ্যে যায় 4 বার। তাহলে এই যে 1:4 এটি হচ্ছে এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত। যদি এখন সবার প্রথমে আমরা যে অনুপাতটি লিখলাম এটিকে যদি আর ছোট করা না যেত তাহলে এটি মিশ্র অনুপাত হিসেবে গণ্য হতো, কিন্তু এটিকে যেহেতু আরও ছোট করা যায় তাহলে আমরা আরও ছোট করে বলবো এটি হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত কাকে বলে আমরা শিখলাম। সর্বশেষ আরেকবার বলে দিই যে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি হিসেবে লিখলে নতুন করে যে অনুপাতটি পাওয়া যায় তাকে বলা হয় মিশ্র অনুপাত। তাহলে এখানে যে অনুপাতের নামগুলো লেখা রয়েছে আমরা এই সবগুলো অনুপাত নিয়ে আলোচনা করলাম। তাহলে এখানের মধ্যে আমরা একটি প্রশ্ন লিখে নিলাম যে নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। অর্থাৎ এখানের মধ্যে এই যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ 2টি করে রাশি দেওয়া রয়েছে, এই 2টি রাশিকে দিয়ে আমাদেরকে অনুপাত তৈরি করতে হবে। এখানে অনুপাত দেওয়া নাই, আমাদেরকে অনুপাত তৈরি করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা 1 নম্বর যে অঙ্কটা, এই 1 নম্বর অঙ্কের সমাধান করি। এখানে আমরা লিখব যে 1 সমাধান। এখানে 1 নম্বরে 25 ও 35 2টি সংখ্যা দেওয়া রয়েছে। তো এই যে 2টি সংখ্যা, এই 2টি সংখ্যা দিয়ে আমাদেরকে অনুপাত তৈরি করতে হবে। তাহলে প্রথম সংখ্যাকে আমরা বলবো প্রথম রাশি আর দ্বিতীয় সংখ্যাকে আমরা বলবো দ্বিতীয় রাশি। তাহলে এখানে মধ্যে আমরা লিখব যে এখানে প্রথম রাশি সমান 25, দ্বিতীয় রাশি সমান 35। এখন যেহেতু আমাদেরকে অনুপাত প্রকাশ করতে বলা হয়েছে এজন্য আমরা লিখব যে প্রথম রাশি, অনুপাতের চিহ্ন দিব, কারণ অনুপাতের চিহ্ন যদি না দেই তাহলে তো সেটাকে আমরা অনুপাত বলতে পারবো না। তাহলে অনুপাতের চিহ্ন দিলাম। এখন আমরা লিখব দ্বিতীয় রাশি সমান প্রথম রাশি কত? 25, অনুপাতের চিহ্ন দিলাম, অনুপাতের চিহ্ন। এরপরে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 35, আমরা লিখলাম। এখন এই যে আমাদের অনুপাত তৈরি হয়ে গেল 25:35, এটি হচ্ছে আমাদের অনুপাত। কিন্তু আমরা চেষ্টা করব যে যেই অনুপাতটি আমরা তৈরি করলাম
তাকে আরও ছোট বানানো যায় কিনা। সবসময় এই চেষ্টাটা করব যে একে আরও ছোট বানানো যায় কিনা। তো 25:35 এটি হচ্ছে আমাদের অনুপাত। এখন এটিকে আরও ছোট বানানো যায় কিনা আমরা সেই চেষ্টা করব। আমরা দেখব এমন কোনো সংখ্যা আছে কিনা যেটা দ্বারা এই দুইটা সংখ্যাকে ভাগ করে আমরা আরও ছোট বানাইতে পারি। অর্থাৎ আমরা সরলীকরণ করব। সরলীকরণ করা যায় যে যেই দুইটি সংখ্যা থাকে তাদের গসাগু দ্বারা ভাগ করলে আমরা সেই দুইটি রাশির আমরা আরও সরলীকরণ করতে পারি, অর্থাৎ আরও ছোট করতে পারি। তো আমরা দেখি এমন কোনো সংখ্যা আছে কি না যেটি দুইটির মধ্যেই যায়। আমরা এক দ্বারা চেষ্টা করব না, কারণ এক দ্বারা সবসময় যাই, এক দ্বারা গুণ করা যায়, এক দ্বারা ভাগ করা যায়, এটা সবসময় করা যায়। এই জন্য এক ব্যতীত অন্য কোনো সংখ্যা এই দুইটার মধ্যে কি যায়, সেটি হচ্ছে 5। 25 আর 35-এর মধ্যে 5 যায়, তাহলে 5 25-এর মধ্যে যায় 5 বার, 5 5 25। 5 35-এর মধ্যে যায় 7 বার, 5 7 35। আমরা অনুপাতটিকে আরও ছোট করলাম। দুইটি অনুপাতের মান কিন্তু একই, দেখতে দুই রকম দেখা যাচ্ছে কিন্তু মান একই। প্রথম অনুপাতটিকে আমরা আরও ছোট করে এই অনুপাতে তৈরি করলাম। পাশে আমরা লিখে দিব উভয় রাশিকে 5 দ্বারা ভাগ করে। এই কথাটা আমরা পাশে লিখে দিলাম যে এখানে আগের লাইনে ছিল 25:35, এই লাইনে হয়ে গেল 5:7। কীভাবে হলো? আমরা ব্র্যাকেটে লিখে দিলাম যে উভয় রাশিকে আমরা 5 দ্বারা ভাগ করেছি বিধায় এই ফলাফলটি বের হয়েছে। এটি হচ্ছে আমাদের নির্ণেয় অনুপাত। এই কথাটি আমরা লিখব যে অতএব নির্ণেয় অনুপাত সমান 5:7। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এই 1 নম্বর প্রশ্নের কীভাবে সমাধান করলাম? আমাদেরকে বলা হয়েছে যে নিচের সংখ্যা দ্বয়, মানে দুইটি সংখ্যা, নিচের সংখ্যা দ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। এখানে প্রথম সংখ্যা 25 আমরা লিখলাম প্রথম রাশি 25, দ্বিতীয় সংখ্যা 35 লিখলাম দ্বিতীয় রাশি 35। কারণ আমরা যখন একটি অনুপাত তৈরি করি, অনুপাতের মধ্যে যেই সংখ্যাগুলো থাকে তাদেরকে আমরা বলি রাশি। তাহলে প্রথম রাশি 25, দ্বিতীয় রাশি 35, তাদেরকে দিয়ে অনুপাত তৈরি করব। আমরা মাঝখানে অনুপাতের চিহ্ন দিলাম, তাহলে তাকে আমরা অনুপাত বলতে পারবো যে প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি। প্রথম রাশি 25 ইস্টু চিহ্ন, দ্বিতীয় রাশি 35 দিলাম। এখন আমরা দেখব যে এই যে অনুপাত তৈরি করলাম এটি আমাদের নির্ণয় অনুপাত, কিন্তু একে আরও ছোট বানানো যায় কিনা। যদি ছোট বানানো না যায় তাহলে এটি আমাদের ফলাফল, আর যদি ছোট বানানো যায় তাহলে আমরা ছোট বানাবো। তাহলে উভয় রাশির মধ্যে 5 যায়, 5 দ্বারা দুইটাকে আমরা ভাগ করতে পারি। 5 দ্বারা 25-কে ভাগ করলে হয় 5, 5 দ্বারা 35-কে ভাগ করলে হয় 7, অর্থাৎ 5:7। আগে যেই 25:35 ছিল এটার যেই মান 5:7, এটার একই মান, দুইটির মান কোনো পরিবর্তন হয় নাই, দেখতে দুই রকম দেখা যাচ্ছে। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণেয় অনুপাত 5:7। তাহলে এই যে আমরা 1 নম্বর যেই প্রশ্নটার সমাধান করলাম, আমরা আশা করি আপনারা 2 নম্বর প্রশ্নটারও সমাধান করতে পারবেন এই পদ্ধতিতে। এখন 3 এবং 4 একই ধরনের দুইটি প্রশ্ন আমরা একটির সমাধান করব, 3 নম্বর এবং 4 নম্বর। এখন আমরা এই 3 নম্বর প্রশ্নের সমাধান করি। আমরা এখানের মধ্যে 3 নম্বর প্রশ্নটা লিখব। এখন 3 নম্বর প্রশ্নটার কীভাবে সমাধান করব আমরা এখন দেখব। এই একই পদ্ধতিতে করব, কিন্তু এখানে তো ভগ্নাংশ রয়েছে, এই জন্য আমরা একটা ভগ্নাংশের অঙ্ক করে দেখাচ্ছি। সবার প্রথমে লিখব 3 নম্বর সমাধান। এখানে প্রথম রাশি সমান 7:3 সমস্ত 3/1। তাহলে এখন আমরা লিখব এখানে দ্বিতীয় রাশি সমান 9 সমস্ত 5/2। এখন এই যে এখানে আমাদের মিশ্র ভগ্নাংশ রয়েছে তাদেরকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ এখানের মধ্যে আমরা তৈরি করে নিতে পারি, যে 7 সমস্ত 3/1 বা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম কি? হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ দিতে হয়, তার সাথে লব যোগ করতে হয়। যেই ফলাফলটা হবে তাকে আমরা নতুন করে লবের জায়গাতে বসাবো, আর হর যা ছিল তাই থাকবে। 3 7 21 আর 1 হচ্ছে 22। নিচে আমরা হর যা ছিল সেই 3 সেটিকেই বসাবো। এই যে এই দ্বিতীয় মিশ্র ভগ্নাংশ তাকেও আমরা অপ্রকৃত ভগ্নাংশে তৈরি করব। 5 নং 45 আর 2 47 হয়ে যাবে লব, আর হর ছিল 5, এখনও হর 5ই থাকবে। তাহলে প্রথম রাশি 7 সমস্ত 3/1, অথবা আমরা বলতে পারি 3/22। দ্বিতীয় রাশি 9 সমস্ত 5/2, অথবা আমরা বলতে পারি 5/47। এখন আমরা ঠিক এই অঙ্কটার মতো করব, যে প্রথম রাশি অনুপাতের চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশি সমান, এখন প্রথম রাশি 3/22 তাকে আমরা বসাবো। যেহেতু আমরা আগেই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিছি, তাহলে অপ্রকৃত ভগ্নাংশটাকে এখানে বসাবো। আর আমরা যদি আগে এই কাজটা না করতাম, আমরা যদি প্রথম রাশি যা ছিল মিশ্র ভগ্নাংশ ওইভাবেই যদি রেখে দিতাম, তাহলে সেগুলোকে আমরা এখানে বসাতাম,
তারপরে তাদেরকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে অঙ্কটা করতাম। আমরা যেহেতু আগেই অপ্রকৃত ভগ্নাংশ করে ফেলছি, তাহলে এখানে আর নতুন করে এই মিশ্র ভগ্নাংশকে বসিয়ে তারপরে অপ্রকৃত করার প্রয়োজন নেই। আমরা সরাসরি অপ্রকৃত ভগ্নাংশকে এখানে লিখে দিব। এখন আমরা এখানে যেহেতু অনুপাতের চিহ্ন দিলাম, এখানে আমরা অনুপাতের চিহ্ন দেই। দ্বিতীয় রাশি 5/47 তাকে আমরা লিখে দিই। পরবর্তী লাইনে গিয়ে এখন যেহেতু এই দুইটি এখানে ভগ্নাংশ, আমরা এখন এই ভগ্নাংশকে চেষ্টা করব পূর্ণ সংখ্যায় রূপান্তর করার জন্য। কিভাবে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব তার পদ্ধতি হচ্ছে, এই যে দুইটি ভগ্নাংশ, এই দুইটি ভগ্নাংশের হরগুলোকে যদি আমরা সরিয়ে দেই তাহলেই তো এগুলো পূর্ণ সংখ্যায় রূপান্তর হয়ে যায়। হরগুলোকে সরাবো কিভাবে? এই যে হর 3 আর এই যে হর 5, আমরা এই হরগুলোর লসাগু দ্বারা দুইটি ভগ্নাংশকে গুণ করব। হরগুলোর লসাগু দ্বারা দুইটি ভগ্নাংশকে গুণ করব, তাহলে হরগুলো চলে যাবে। কিভাবে? যেমন এখানে হর হচ্ছে 3 আর এখানে হর হচ্ছে 5, তাহলে এই 3 আর 5-এর লসাগু কত? 3 আর 5-এর লসাগু হচ্ছে 15। আমরা তাহলে উভয় রাশিকে, উভয় ভগ্নাংশকে 15 দ্বারা গুণ করব, তাহলে হরগুলো চলে যাবে। কিভাবে দেখি আমরা এখানে 3/22 তাকে আমরা গুণ করব 15 দ্বারা, 5/47 তাকে আমরা গুণ করব 15 দ্বারা। আমরা এই কথাটি আমাদের এখানের মধ্যে একটু ব্র্যাকেটে লিখে দিব, আমাদের এখানে জায়গা নাই, আমরা একটু নিচের দিকে লিখে দিই, উভয় রাশিকে 15 দ্বারা গুণ করে। তাহলে এখন পরবর্তী লাইনে ফলাফলটা কীরকম হবে? যে 3 15-র মধ্যে যায় 5 বার, 3 5 15, 5 15-র মধ্যে যায় 3 বার, 3 5 15। তাহলে এখন 22 গুণ 5, 5 22-এ হয় 110 অনুপাতের চিহ্ন, 3 47-এ হয় 141। তাহলে দুইটি ভগ্নাংশ ছিল, হয়ে গেল দুইটি পূর্ণ সংখ্যা। এখন আমরা সেই চেষ্টা করব, এখানে যেরকম চেষ্টা করেছিলাম যে এই দুইটি ভগ্নাংশকে আর ছোট বানানো যায় কিনা। এই দুইটি ভগ্নাংশকে আর ছোট বানানো যায় না, কারণ এক ব্যতীত আর কোনো সংখ্যা, এক তো দুইটার মধ্যেই যায়, আর এক দিয়ে গুণ করি আর ভাগ করি, ফলাফল তো সেটাই থাকে। তো এক ব্যতীত অন্য কোনো সংখ্যা এই দুইটি সংখ্যার মধ্যে যায় না। তাহলে এই দুইটি সংখ্যাই হচ্ছে আমাদের সেই নির্ণয় অনুপাত। আমরা নতুন করে এখানে আর কিছু করতে পারবো না। তাহলে এখানের মধ্যে আমরা লিখে দিব, অতএব নির্ণয় অনুপাত সমান 110:141। এটি হচ্ছে উত্তর। তাহলে আমরা ভগ্নাংশের অঙ্কগুলো কিভাবে আমরা সমাধান করব সেটা আমি আরেকবার এখানে একটু বলে দিই, বাকিগুলো না বললেও এখানে বলে দিই যে এই যে দুইটি ভগ্নাংশ, আমরা ভগ্নাংশগুলোকে কিভাবে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব তার পদ্ধতিটা হচ্ছে, যতগুলো ভগ্নাংশ দেওয়া থাকবে তাদের হরগুলোর লসাগু দ্বারা আমরা সবগুলো রাশিকে গুণ করব। তাহলেই আমাদের এই হরগুলো চলে যাবে আর পূর্ণ সংখ্যা তৈরি হয়ে যাবে। এখন এই একই পদ্ধতিতে, ঠিক এই একই পদ্ধতিতে আমরা 4 নম্বর অঙ্কটাও আমরা করতে পারবো আশা করি। তাহলে আমরা এখানে আমাদের যে 4টি অঙ্ক থাকলো, এই 4টি অঙ্কের মধ্যে আমরা 2টি অঙ্কের সমাধান করলাম, এবং এই পদ্ধতিতে বাকি অঙ্কগুলো এবং এই একই নিয়মের যত অঙ্ক দেখ আমরা সব অঙ্কের সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এখানের মধ্যে আমরা নতুন করে আরও কয়েকটি এখানে প্রশ্ন লিখলাম। যেমন এখানে 3টি প্রশ্ন আমরা লিখলাম। 1 নম্বর প্রশ্ন, 1 বছর 2 মাস ও 7 মাস এই দুইটি রাশিকে অনুপাতে প্রকাশ করতে হবে। 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম এই দুইটি রাশিকে অনুপাতে প্রকাশ করতে হবে। 2 টাকা ও 40 পয়সা এই দুইটি রাশিকে অনুপাতে প্রকাশ করতে হবে। এখন অনুপাতে প্রকাশ করার জন্য কিন্তু একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে সমজাতীয় রাশি দ্বারা অনুপাত তৈরি করা হয়। অর্থাৎ রাশিগুলো যদি সমজাতীয় না হয় তাহলে কিন্তু আমরা অনুপাত তৈরি করতে পারবো না। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন আমাদেরকে যদি বলে 3 টাকা আর 5 কেজি এই দুইটি রাশি দ্বারা অনুপাত প্রকাশ করা যাবে না, কারণ দুইটি সমজাতীয় না। 3 টাকা আর 5 কেজি, তাহলে টাকা আর কেজি তো সমজাতীয় না, তাহলে এই দুইটি দ্বারা আমরা অনুপাত তৈরি করতে পারবো না। এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন এখানের মধ্যে আমরা এই ধরনের প্রশ্নগুলি এখানে লিখলাম। 1 নম্বর প্রশ্ন, 1 বছর 2 মাস, সম্পূর্ণটা একসাথে, 1 বছর 2 মাস ও 7 মাস। তো এখানে আমাদের দুইটা রাশি, একটা রাশি হচ্ছে 1 বছর 2 মাস, আরেকটা রাশি হচ্ছে 7 মাস। এই দুইটা রাশিকে আমাদেরকে অনুপাতে প্রকাশ করতে হবে। এখন এখানে যে বিষয়টা, যে এখানেও মাস আছে এখানেও মাস আছে, ভালো কথা, কিন্তু এখানের মধ্যে বছর, তাহলে বছর আর মাস দুইটা কিন্তু এক বিষয় না। বছর এবং মাস দুইটি এক বিষয় না, তাহলে সমজাতীয় না। আমরা এদেরকে দিয়ে এখন যেইভাবে আছে এই অবস্থাতে আমরা অনুপাত তৈরি করতে পারবো না। তাহলে সবার প্রথমে কি করব, আমরা এই রাশিগুলোকে সমজাতীয় বানিয়ে নিব।
সমজাতীয় তৈরি করে নিব, তারপরে আমরা অনুপাত তৈরি করব। সবার প্রথমে 1 বছর 2 মাস আমরা এই প্রশ্নটারই এখন সমাধান করি। যেমন এখানে আমরা লিখব 1 নাম্বার সমাধান। তাহলে আমরা লিখব প্রথম রাশি সমান 1 বছর 2 মাস। এখন আমরা সমজাতীয় বানানোর ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবো যে দুইটি রাশিকেই তো আমরা সমজাতীয় বানাবো। এখন কিভাবে বানাবো? এখানের মধ্যে মাস আছে, এখানের মধ্যেও মাস আছে। আমরা কি তাহলে বছরকেও মাসে নিয়ে যাব, নাকি এখানে বছর আছে আমরা মাসগুলোকেও বছর বানিয়ে ফেলবো? এখন কোনটা করব? এটা হচ্ছে আপনার উপরে নির্ভর করে আপনি কি করতে চান, যে এখানে বছর আছে আর মাসগুলোকেও বছর বানিয়ে ফেলবেন, নাকি মাস আছে আমরা বছরকে মাস বানিয়ে ফেলবো, কোনটি? এখন লক্ষণীয় বিষয়, আমরা যথাসম্ভব চেষ্টা করব আমাদের এই অঙ্কগুলোর মধ্যে দশমিক না আনার জন্য। তাহলে আমরা কি করব? পূর্ণ সংখ্যা রাখার জন্য। তাহলে এখন আমরা যদি 1 বছর 2 মাস তাকে যদি আমরা বছরে নিয়ে যাই, তাহলে 1 বছর আর এই যে 2 মাস এটিকে আমরা বছরে নিয়ে গেলে অঙ্কের মধ্যে দশমিক চলে আসবে। 7 মাস এটিকে যদি আমরা বছরে নিয়ে যাই, অঙ্কের মধ্যে দশমিক চলে আসবে অথবা ভগ্নাংশ চলে আসবে। আমরা এটি চেষ্টা করব যে দশমিক বা ভগ্নাংশ এগুলো না রাখার জন্য। একটু আগেও যে আমরা অঙ্কগুলো করেছিলাম, ভগ্নাংশ অঙ্কের মধ্যে এসেছিল, আমরা তাদেরকে ভগ্নাংশ সরানোর চেষ্টা করছি। একই রকমভাবে দশমিক এবং ভগ্নাংশ না আনার চেষ্টা করব। তাহলে কি করতে পারি? তাহলে আমরা যদি বছরকে মাসে নিয়ে যাই, তাহলে কিন্তু অঙ্কের মধ্যে আর কোনো ভগ্নাংশ আসে না অথবা কোনো দশমিক আসে না। তাহলে আমরা এখন বছরকে মাসে নিয়ে যাই। তাহলে 1 বছর 2 মাস আমরা জানি 1 বছর বলতে 12 মাসকে বোঝানো হয়। 12 মাস সমান 1 বছর। তাহলে আমরা এখানে 1 গুণ 12 পাশে লিখব মাস। এখন এখানে 1 দ্বারা কেন গুণ করলাম? কারণ এখানে 1 বছর, আমরা জানি 1 বছরে 12 মাস, 12 দ্বারা গুণ করব। যদি বলতো 2 বছর, তাহলে 2 গুণ 12 মাস। যদি বলতো 5 বছর, 5 গুণ 12 মাস। আর এখানে আলাদা করে 2 মাস রয়েছে, তাকে আমরা যোগ করব, যোগ 2 মাস। আমরা এই কথাটি, এই যে এখানে আমাদের অঙ্কের মধ্যে 12 নিয়ে আসলাম, আমরা ব্র্যাকেটের মধ্যে এই তথ্যটি দিয়ে দিব, যেহেতু 1 বছর সমান 12 মাস। এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে কি করতে পারি? 12 একে 12 যোগ 2 ব্র্যাকেট দিয়ে পাশে লিখে দিব মাস। লক্ষ্য করবেন এখানের মধ্যেও মাস, এখানের মধ্যেও মাস, এই জন্য আমরা দুইটাকে একসঙ্গে করে দিছি, 12 যোগ 2 মাস। তাহলে কত হয়? 14 মাস। অর্থাৎ আমরা বুঝলাম যে 1 বছর 2 মাস যেই কথা, 14 মাসে একই কথা, অর্থাৎ দুইটা একই অর্থ প্রকাশ করে। আমরা এখন প্রথম রাশি করলাম, এখন আমরা দ্বিতীয় রাশিতে চলে যাই। দ্বিতীয় রাশি সমান, এখানের মধ্যে আছে 7 মাস। তাহলে 7 মাসকে তো আর কিছু করা লাগবে না, কারণ এটা মাসেই আছে। আমরা চেষ্টা করছি যে দুইটি রাশিকেই সমজাতীয় বানানোর জন্য। প্রথম রাশিকে আমরা বছর ছিল তাকে মাসে নিয়ে আসলাম, দ্বিতীয় রাশি মাসে তো আসেই, তাহলে দুইটি রাশি সমজাতীয় হয়ে গেল, এটাও মাস এটাও মাস। এখন আমরা অনুপাত তৈরি করতে পারবো। তাহলে আমরা লিখব প্রথম রাশি অনুপাতের চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশি সমান, এখন প্রথম রাশি কত? 1 বছর 2 মাস নাকি 14 মাস? আমরা যেহেতু সমজাতীয় রাশি দ্বারা অনুপাত তৈরি করতে হবে, আমরা 1 বছর 2 মাস এখানে লিখব না, তার পরিবর্তে আমরা 14 মাস লিখব, কারণ দুইটা একই অর্থ প্রকাশ করে। এখন অনুপাতের মধ্যে আমরা কোনো বাংলা শব্দ নিয়ে আসব না। আমরা যেহেতু এটা মাস, আমরা 14কে লিখলাম, আর 7 মাস শুধু 7কে লিখলাম, আমরা কোনো বাংলা শব্দ নিয়ে আসি নাই। তাহলে 14 অনুপাত 7। পরবর্তী লাইনে গিয়ে আমরা দেখব একটু আগের মতো যেই চেষ্টা আমরা করেছিলাম যে কোনো সংখ্যা আছে কিনা যেটা এই দুইটার মধ্যে যায়, সেটি হচ্ছে 7। 7 14-র মধ্যে যায় 2 বার, 7 7-এর মধ্যে যায় 1 বার। পাশে আমরা ব্র্যাকেটে এই কথাটি লিখে দিব, উভয় রাশিকে 7 দ্বারা ভাগ করে। এখন তাহলে এই যে আমরা প্রথম রাশি ইষ্ট দ্বিতীয় রাশি আমরা একটা অনুপাত তৈরি করলাম 2:1, এটিকে আর ছোট বানানো যায় না। প্রথমে 14:7 তাকে ছোট বানিয়ে 2:1 লিখলাম, এটিকে আর ছোট করে আমরা তৈরি করতে পারবো না। তাহলে এটি হচ্ছে আমাদের অনুপাত। আমরা এই কথাটি এখন সর্বশেষ লিখে দিব যে অতএব নির্ণেয় অনুপাত 2:1, এটি হচ্ছে উত্তর। তাহলে আমরা সবার প্রথমে অঙ্কটিকে, যেহেতু সমজাতীয় রাশি ছিল না, দুইটি ভিন্ন ভিন্ন ছিল, তাদেরকে আমরা সমজাতীয় বানানোর চেষ্টা করলাম। সমজাতীয় বানানোর পরে আমরা তাদেরকে অনুপাত তৈরি করলাম। এই বিষয়টি আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে একটা অনুপাত তৈরি করতে গেলে সমজাতীয় রাশি দরকার, সমজাতীয় রাশি ব্যতীত অনুপাত তৈরি করা যাবে না। তাহলে এই অঙ্কটার আমরা যেমন সমাধান করলাম, এখন এই যে 2 এবং 3 এই দুইটি অঙ্কের মধ্যে এটা হচ্ছে 2 টাকা 40 পয়সা আর এটা হচ্ছে 7 কেজি
ও 2 কেজি 300 গ্রাম। আমি এখন 2 নম্বর অঙ্কটার সমাধান করে দিব। এই অঙ্কটা একটু বড়, আমি এটার সমাধান করে দিব, আপনারা অন্যান্য অঙ্কগুলোর চেষ্টা করবেন। এখন আমরা আমাদের এই 2 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম এই দুইটি রাশি দ্বারা অনুপাত তৈরি করো। এখন এখানে আমরা দেখতেছি যে এখানে কেজি আর এখানে কেজি, ভালো কথা, কিন্তু এখানে গ্রাম দিয়ে দিছে। তাহলে কেজি আর গ্রাম দুইটা তো এক জিনিস না, দুইটা ভিন্ন জিনিস, সমজাতীয় না। তাহলে আমাদেরকে কিছু একটা করতে হবে, হয় আমরা এটাকে কেজি আছে কেজি রাখবো আর এই গ্রামকেও কেজি বানিয়ে ফেলবো, অথবা আমরা করব কি যে এই কেজিকে গ্রাম বানিয়ে ফেলবো, এই কেজিকেও গ্রাম বানিয়ে ফেলবো, অর্থাৎ সম্পূর্ণটাকে গ্রাম বানিয়ে ফেলবো। যে কোনো একটা আমাদেরকে করতে হবে, যে পুরোটাকে কেজি বানাবো অথবা পুরোটাকে গ্রাম বানাবো, যে কোনো একটা কাজ। এখন আমরা যদি এই যে 300 গ্রাম এটিকে যদি কেজি বানাই, তাহলে আমাদের অঙ্কের মধ্যে একটা দশমিক চলে আসবে অথবা একটা ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে আমরা সবসময় চেষ্টা করব যে দশমিক বা ভগ্নাংশগুলো থেকে দূরে থাকার জন্য। তাহলে এখানে আমরা কি করব, আমাদের একটা কাজ করি, সম্পূর্ণ অঙ্কটা আমরা গ্রাম তৈরি করে ফেলি। এখন আমরা যদি ভগ্নাংশ বা দশমিক না আনার জন্য আমার অঙ্কটা যদি একটু বড় হয়, তাও আমি বড় করতে রাজি আছি, কিন্তু অঙ্কের মধ্যে দশমিক বা ভগ্নাংশ আনতে রাজি নাই। তাহলে আমি কি করি, তাহলে সম্পূর্ণটাকে এখন গ্রাম বানিয়ে ফেলি। তাহলে এখন সবার প্রথমে লিখব 2 সমাধান। এখন আমরা এখানে লিখব প্রথম রাশি সমান, এখানে আমাদের যেটা দেওয়া রয়েছে 7 কেজি, এটিকে আমরা লিখব। এখন আমরা প্রথমে কি ঠিক করলাম, আমরা সম্পূর্ণটাকে গ্রাম বানিয়ে ফেলবো, তাই তো? তাহলে এখন এই কেজিকে আমরা গ্রাম বানিয়ে ফেলবো। কিভাবে বানাবো, আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে কেজি থেকে যেহেতু গ্রামে যাচ্ছি, তাহলে এখানে আমরা গুণ করব, 7 গুণ 1000 ব্র্যাকেট দিয়ে পাশে লিখে দিব গ্রাম, পাশে লিখে দিব যেহেতু 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে কেজি থেকে গ্রামে যাচ্ছি, তাহলে আমরা এখানে আমাদের গুণ করব, কারণ 1 কেজিতে যত গ্রাম 7 কেজিতে তার চেয়ে বেশি গ্রাম হবে। এই 7কে 1000 দ্বারা গুণ দিলে হবে 7000 গ্রাম। এখন আমরা প্রথম রাশিকে গ্রামে প্রকাশ করলাম, এখন আমরা দ্বিতীয় রাশিকেও গ্রামে প্রকাশ করব। আমরা এখানে লিখব দ্বিতীয় রাশি সমান 2 কেজি 300 গ্রাম। পরবর্তী লাইনে গিয়ে আমরা কেজিকে এখন গ্রামে প্রকাশ করব, তাহলে 2 গুণ 1000, পাশে লিখব গ্রাম, যোগ 300 গ্রাম, কারণ এই 300 গ্রাম কিন্তু এটার সাথেই যুক্ত। এবং আমরা আমাদের ব্র্যাকেটের মধ্যে এখন লিখে দিব যে যেহেতু 1 কেজি সমান 1000 গ্রাম, দুইটা দুই জায়গায়, এটা প্রথম রাশিতে একবার লিখছি, এখন দ্বিতীয় রাশিতে আলাদা করে আবার লিখতেছি 1 কেজি সমান 1000 গ্রাম। এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে 2 দিয়ে 1000কে গুণ দিলে হয় 2000। এখন এটি যেহেতু গ্রাম এটিও গ্রাম, তাহলে একসাথে আমরা লিখে দিতে পারি 2000 যোগ 300 গ্রাম। পরবর্তী লাইনে আমরা কি লিখব, 2000 এর সাথে 300 যোগ করলে হয় 2300 গ্রাম। আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে গ্রামে প্রকাশ করলাম। এখন এই দুইটি রাশি দিয়ে আমরা অনুপাত তৈরি করব। আমরা লিখব যে প্রথম রাশি ইষ্টু দ্বিতীয় রাশি সমান, প্রথম রাশি হচ্ছে 7000 ইষ্টু চিহ্ন দিয়ে, দ্বিতীয় রাশি হচ্ছে 2300। এখন পরবর্তী লাইনে গিয়ে আমরা কি করব, আমরা সেই চেষ্টাটা করব যে আমরা এই সংখ্যাগুলোকে আরও ছোটো বানাইতে পারি কিনা। এখন আমরা দেখতেছি যে 2300-র মধ্যে 2টা শূন্য আছে, 7000-এর মধ্যে 3টা শূন্য, তার মানে কি 2টা শূন্য আছেই। তাহলে 2300-র মধ্যেও 2টা শূন্য আছে, 7000-এর মধ্যেও 2টা শূন্য আছেই। তাহলে আমরা এখন কি বলতে পারি, আমরা বলতে পারি উভয় রাশিকে আমরা 100 দ্বারা ভাগ করে, কারণ আমরা তার বলতে পারবো না যে 2টা শূন্য দ্বারা ভাগ করে, 2টা শূন্যের সামনে একটা 1 বসাইলে হয় 100। আমরা উভয় রাশিকে 100 দ্বারা ভাগ করব। তাহলে 100 দ্বারা ভাগ করলে 2টা শূন্য বাদ যাবে, থাকবে 70। 100 দ্বারা ভাগ করলে 2টা শূন্য বাদ যাবে, থাকবে 23। আমরা ব্র্যাকেটে লিখে দিব উভয় রাশিকে 100 দ্বারা ভাগ করে। তাহলে এই যে 70:23, এখন দেখব এটাকে আরও ছোটো বানানো যায় কিনা। না, এটাকে আর কোনো ছোটো বানানো যায় না। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণেয় অনুপাত। আমরা এখন লিখে দিব অতএব নির্ণেয় অনুপাত 70:23। এটি হচ্ছে আমাদের এই 2 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে এই যে আমাদের 2 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করলাম, অঙ্কটা দেখতে একটু লম্বা দেখা গেলেও কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু কঠিন না, সহজ। আমরা কি করলাম, আমরা কেজিকেও গ্রামে প্রকাশ করলাম, কেজিকে গ্রামে প্রকাশ করলাম, সম্পূর্ণটাকে গ্রামে প্রকাশ করলাম। যদি আমরা কেজিতে প্রকাশ করতাম তাহলে কি হইতো, তাহলে 7 কেজি 7 কেজি থাকতো, 2 কেজি আর এই যে 300 গ্রাম,
এই 300 গ্রাম হয়ে যেত কেজি, তখন অঙ্কের মধ্যে একটা দশমিক বা একটা ভগ্নাংশ চলে আসতো, আবার সেই 2 কেজি আর এই এখানের মধ্যে যেই কেজিটা হইতো তাকে যোগ করা লাগতো, পরবর্তীতে গিয়ে আবার সেই অনুপাত তৈরি করা লাগতো। অর্থাৎ আমরা যদি উভয়টাকে কেজি বানাইতাম তাহলে আমাদের অঙ্কটা যে অনেকটা ছোট হয়ে যেত এমনটা না, হয়তো এই অঙ্কের চাইতে 2-1 লাইন কম হইতো, কিন্তু সেই অঙ্কটা আমাদের দশমিক বা ভগ্নাংশ আসার কারণে অঙ্কটা একটু জটিল হয়ে যাবে। তাহলে এখানের মধ্যে আমরা কোনো ভগ্নাংশ বা দশমিক আনি নাই, আমরা কেজিকে গ্রামে প্রকাশ করলাম। আমাদের অঙ্কটা একটু লম্বা দেখা গেল, অঙ্কটা সহজ। কিভাবে করলাম? কেজিকে গ্রামে প্রকাশ করলাম, 1 কেজিতে 1000 গ্রাম, 1000 দিয়ে 7কে গুণ দিলে 7000 গ্রাম। আমরা এখন 2 কেজি 300 গ্রামকে যখন গ্রামে প্রকাশ করছি 2300 গ্রাম, তাহলে এটাও 7000 গ্রাম, এটাও 2300 গ্রাম, সমজাতীয় হয়ে গেল। আমরা এখন প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দিয়ে অনুপাত তৈরি করলাম। 100 দ্বারা উভয় রাশিকে ভাগ করলাম, বিধায় 70:23 এই অনুপাতটা হয়ে গেল। একে আর ছোট বানানো যায় না। তাহলে আমরা নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করলাম। এটি হচ্ছে আমাদের নির্ণয় অনুপাত। 3 নম্বর অঙ্কটা আমরা একই রকমভাবে করব। এখানে টাকা আর এখানে পয়সা, দুইটি এক জিনিস না। আমরা করব কি, টাকাকে পয়সায় নিব অথবা পয়সাকে টাকাতে নিব, কিন্তু পয়সাকে যদি আমরা টাকাতে নিই আমাদের অঙ্কতে দশমিক বা ভগ্নাংশ চলে আসতে পারে, এজন্য আমরা উভয়টাকে পয়সা বানানোর চেষ্টা করব। তাহলে এই পদ্ধতিতে আমরা যত অঙ্কই আমাদেরকে দিক না কেন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন এখানে আমাদের কয়েকটি প্রশ্ন লিখলাম। এখানে আমাদের সবার প্রথমে বলা হয়েছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো, অর্থাৎ যেই অনুপাতগুলো দেওয়া রয়েছে তাদেরকে সরলীকরণ করতে হবে, অর্থাৎ তাদেরকে আমরা চেষ্টা করব আরও সহজ বানানোর জন্য, আরও ছোট বানানোর জন্য। তাহলে এখানে আমরা 4টা প্রশ্ন লিখলাম, প্রত্যেকটাই একই রকমের। যে কোনো একটি অঙ্ক বুঝতে পারলে বাকি সবগুলো আপনারা একাই করতে পারবেন। সবার প্রথমে যেই প্রশ্নটি 9:12, এটিকে আমরা এখন সরলীকরণ করার চেষ্টা করব। সবার প্রথমে আমরা লিখব ক সমাধান। সবার প্রথমে আমরা লিখব প্রদত্ত অনুপাত, অর্থাৎ যেই অনুপাতটি আমাদের এখানে দেওয়া রয়েছে সেটি আমরা লিখব। প্রদত্ত অনুপাত সমান 9:12। এখন আমরা চেষ্টা করব এই যে দুইটি রাশি, এই দুইটি রাশিকে আরও ছোট বানানোর জন্য, অর্থাৎ সরলীকরণ করার জন্য। এখন সরলীকরণ করার জন্য যেই পদ্ধতিটি সেটি হচ্ছে যে রাশিগুলো থাকবে তাদের গসাগু আমরা বের করার চেষ্টা করব। তাদের গসাগু দ্বারা এই দুইটি রাশিকে আমরা ভাগ করলেই এটি আরও সরল হয়ে যাবে। অর্থাৎ 9 এবং 12 এই দুইটি সংখ্যার আমরা গসাগু বের করার চেষ্টা করব। তাহলে 9 এবং 12-র গসাগু কত? 9 এবং 12-র গসাগু হচ্ছে 3, কারণ 3 9-এর মধ্যেও যায়, 12-র মধ্যেও যায়। যে সংখ্যা 9 এবং 12-র মধ্যে যায় তাদের মধ্যে 3ই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে এখন 3 9-এর মধ্যে কয়বার যায়? 3 9-এর মধ্যে যায় 3 বার, 3 তিরিকে 9। 3 12-র মধ্যে কয়বার যায়? 4 বার যায়, 3 4 12। আমরা ব্র্যাকেটে এই কথাটি লিখে দিব যে উভয় রাশিকে 3 দ্বারা ভাগ করে। তাহলে এই যে আমরা 3 দ্বারা ভাগ করলাম, অনেকেই বলতে পারেন এটিকে আমরা আমাদের ইচ্ছা মতো করলাম না। এই সংখ্যাটি আমরা বের করলাম কিভাবে? যে দুইটি রাশি দেওয়া থাকবে তাদের গসাগু আমরা করে ফেলবো। আমরা গসাগু কিভাবে করতে হয় ইতিমধ্যে আমরা জানি। তাহলে 9 এবং 12-র আমরা গসাগু করলাম। 9 এবং 12-র গসাগু হচ্ছে 3। এই 3 দ্বারা আমরা 9 এবং 12-কে ভাগ করে আরও ছোট বানাবো। এখন কেউ যদি 9 এবং 12-র গসাগুটা যদি সরাসরি না পারেন তখন কি করবেন? তখন 9 এবং 12-কে আমরা চেষ্টা করবেন যে আরও ছোট বানানোর জন্য। যেই সংখ্যা দিয়ে দুইটার মধ্যেই ভাগ করা যাবে, যে সংখ্যা দিয়ে দুইটার মধ্যে ভাগ করা যাবে ওই সংখ্যা দিয়ে ভাগ করে সংখ্যাটিকে, এই দুইটি রাশিকে আরও ছোট বানানোর চেষ্টা করবেন। তাহলে এখন আমরা 9 এবং 12-র গসাগু হচ্ছে 3, আমরা সরাসরি 3 দ্বারা এই দুইটি সংখ্যাকে আমরা ভাগ করলাম, তাহলে হয়ে গেল 3:4। এটি হচ্ছে নির্ণয় সরলীকৃত অনুপাত। এই কথাটি আমরা লিখব, অতএব নির্ণয় সরলীকৃত অনুপাত 3:4, এটি হচ্ছে উত্তর। তাহলে আমরা আমাদের এই ক নাম্বার প্রশ্নের সমাধান করলাম। একই পদ্ধতিতে আমরা এখন বাকি অঙ্কগুলোর সমাধান করতে পারবো, কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যে এইখানের সংখ্যাগুলো বড় দেখা যাচ্ছে, এটার আমি সমাধান করে দিই। অর্থাৎ ঘ নাম্বারটার সমাধান আমরা এখন করব। সমাধান প্রদত্ত অনুপাত, অর্থাৎ যেই অনুপাতটি দেওয়া রয়েছে তাকে আমরা লিখব 65:26। এখন 65 এবং 26-এর আমরা এখানে গসাগু করব। 65 এবং 26-এর গসাগু কত? গসাগু হচ্ছে 13, কারণ 65 এবং 26 দুইটি সংখ্যার মধ্যেই যেই সংখ্যাগুলো যায় তাদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 13। তাহলে এই 13 দ্বারা আমরা দুইটি সংখ্যাকে ভাগ করব। এখন অনেকে যদি গসাগু বুঝতে না পারেন তখন তাদেরকে আমি বলি যে সংখ্যাগুলো রয়েছে তাদের মধ্যে যে সংখ্যা যাবে তাদের মধ্যে সবচেয়ে বড়টা দিয়ে আমরা ভাগ করলেই এক লাইনে আমাদের অঙ্কটা শেষ হবে। এখন যদি একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে
মনে করেন যে দুইটি সংখ্যা দেওয়া আছে, ওই দুইটি সংখ্যার মধ্যে 2 যায়, 3 যায়, 5 যায়। এখন আমরা কি করব? এখন আপনাদের যদি গসাগু করতে সমস্যা হয় বা পরীক্ষার হলে মনে আসতেছে না, তখন কি করবেন? তখন তাই বলে অঙ্কটা ছেড়ে দিয়ে এসে পড়বেন না। তাহলে এই যে সবার প্রথমে 2 দিয়ে যায়, তাহলে আপনি 2 দিয়ে করেন অঙ্কটা। 2 দিয়ে অঙ্কটা করার পরে যে লাইনটা তৈরি হবে সেটা কি 3 দিয়ে যায়? করেন 3 দিয়ে, নতুন আরেকটা লাইন তৈরি হবে। এখন সেটা যদি 5 দিয়ে যায়, 5 দিয়ে করেন, অর্থাৎ লাইন একটু বাড়বে। মূল কথা হচ্ছে আপনি যদি গসাগু দ্বারা অঙ্কটা করেন, এক লাইনে অঙ্কটা শেষ হবে। আমি আবারও বলতেছি, গসাগু দ্বারা করলে এক লাইনে অঙ্কটা শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি গসাগু দ্বারা না করেন, অর্থাৎ আরও যেই সংখ্যাগুলো দ্বারা যায় ওই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করেন, লাইন একটু বাড়বে, 2-3টা লাইন একটু বাড়লো, এই তাই আবার অঙ্ক ছেড়ে আসা যাবে না। তাহলে আমরা এখানে মধ্যে কী করবো? 65 এবং 26-এর গসাগু হচ্ছে 13। 13 65-এর মধ্যে যায় 5 বার, 5 13 65। 13 26-এর মধ্যে যায় 2 বার, 13 দুগুণে 26। আর কোনো সংখ্যা নাই, এক ব্যতীত আর কোনো সংখ্যা নাই যেটা কিনা এই দুইটার মধ্যেই যায়। তাহলে এটি হচ্ছে আমাদের সরলীকৃত অনুপাত। আমরা ব্র্যাকেটে একটু কথাটা লিখে দিব যে উভয় রাশিকে 13 দ্বারা ভাগ করে। তাহলে এই যে 5:2 এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা এখন লিখে দিব নির্ণেয় সরলীকৃত অনুপাত। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা আমাদের সবার প্রথমে যে অনুপাতটি দেওয়া সেই অনুপাতটিকে লিখলাম। প্রদত্ত অনুপাত মানে যেই অনুপাতটি দেওয়া রয়েছে সেই অনুপাতের রাশিগুলোর গসাগু আমরা নিজেরা করে ফেলব। গসাগু যেটা হবে সেটি দ্বারা আমরা এই দুইটি সংখ্যাকে ভাগ করব। এখন এই দুইটি সংখ্যাকে যখন আমরা 65 এবং 26-এর গসাগু হচ্ছে 13, 13 দ্বারা যখন আমরা দুইটি সংখ্যাকে ভাগ করলাম তখন হয়ে গেল 5:2। এটিকে আর ছোটো বানানো যায় না, তাহলে এটি হচ্ছে নির্ণেয় সরলীকৃত অনুপাত। এখন যেই বিষয়টা সেটা হচ্ছে যদি আমরা গসাগুটা তাড়াতাড়ি করতে না পারি, সেই ক্ষেত্রে আমরা যে সংখ্যা দিয়ে দুইটার মধ্যে যাবে আমরা ওই সংখ্যা দিয়ে করে দিব। নতুন যে লাইনটা তৈরি হবে সেটার মধ্যে আবার যেই সংখ্যা যাবে সেটা দিয়ে আমরা করব। অর্থাৎ আমাদেরকে যে এক লাইনের মধ্যেই অঙ্কটা শেষ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমরা 2-3টা লাইন বেশি করলাম, সমস্যা কি? তো এখন সরলীকরণ করার মূল যে পদ্ধতি সেটা হচ্ছে যেই রাশিগুলো দেওয়া থাকবে তাদের গসাগু দ্বারা ভাগ করলেই অনুপাতটি সরলীকরণ করা হয়ে যায়। তাহলে আমরা আশা করি বাকি অঙ্কগুলো আমরা এই নিয়মে করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আমরা এখন এখানের মধ্যে আবার নতুন কিছু প্রশ্ন লিখলাম। নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। অর্থাৎ এখানে যে অনুপাতগুলো দেওয়া এরা একে অপরের সমতুল অনুপাত। এই অনুপাতটির সমতুল অনুপাত হচ্ছে এইটি, আবার এই অনুপাতের সমতুল অনুপাত হচ্ছে এটি। অর্থাৎ এরা পরস্পর সমতুল অনুপাত। সমতুল অনুপাত পরস্পর সমান হয়, এই জন্যই মাঝখানে সমান চিহ্ন দেওয়া। তো এখন এই যে এখানে 4টি প্রশ্ন আমরা লিখলাম, একটি অঙ্ক যদি আমরা বুঝতে পারি বাকি সবগুলো অঙ্ক আমরা পারবো, কারণ নিয়ম হুবহু একই রকমের। 1 নম্বর যেই প্রশ্নটা 2:3 = 8 খালি ঘর, এই খালি ঘরের মান কত বের হবে সেটি আমরা এখন নির্ণয় করব। তাহলে এখন আমরা এই 1 নম্বর অঙ্কটার সমাধান করব কিভাবে? সবার প্রথমে আমরা লিখব ক সমাধান 2:3 = 8 খালি ঘর। এখন আমরা যেই কাজটা এখানের মধ্যে করব পরবর্তী লাইনে গিয়ে সেটি হচ্ছে এই যে এখানে অনুপাতের চিহ্নটা এটিকে আমরা ভাগ চিহ্নের মধ্যে করে ফেলব। অর্থাৎ 2 প্রথমে আছে, 2কে প্রথমেই লিখলাম, এই অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন দিলাম, 3 নিচে লিখলাম, কারণ এই অনুপাতের চিহ্ন আর ভাগ চিহ্ন একই অর্থ প্রকাশ করে। 8 প্রথমে তাকে দিলাম, অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন, খালি ঘরকে নিচে দিলাম। এখন সব সময় আমরা চেষ্টা করব যার মান আমরা বের করব তাকে এই সমান চিহ্নের বাম দিকে রাখার জন্য। তাহলে এখন আমরা কিভাবে রাখতে পারি? এই যে খালি ঘর, এটি একটি ভগ্নাংশ, এটি একটি ভগ্নাংশ। আমরা আশা করি সবাই জানি যে আর গুণন কি। সেটা হচ্ছে একটি ভগ্নাংশের লবের সাথে আরেকটি ভগ্নাংশের হরের গুণ, একটি ভগ্নাংশের লবের সাথে আরেকটি ভগ্নাংশের হরের গুণ, এটি হচ্ছে আর গুণন। অর্থাৎ আমরা এই দুইটি ভগ্নাংশের মধ্যে একটি ভগ্নাংশের লবের সাথে অন্য ভগ্নাংশের হর গুণ করব, একটি ভগ্নাংশের লবের সাথে আরেকটি ভগ্নাংশের হর গুণ করব, এবং দেখতেও কিন্তু এটা গুণের মতোই দেখা যায়। এখানের মধ্যে আমরা এই কাজটাই করব, আর গুণন। এখন করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করব যে আমরা কার মান বের করব, যার মানটা বের করব তাকে আমরা বাম দিকে রাখার চেষ্টা করব। এখন আমরা এই খালি ঘরের মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এই যে খালি ঘরের মানটা আমরা বের করব এই নিয়ম অনুযায়ী, তাহলে এখানে খালি ঘরের সাথে কার গুণ হওয়ার কথা? খালি ঘরের সাথে এই নিয়ম অনুযায়ী 2-এর গুণ হওয়ার কথা। তাহলে এখানে আমরা লিখব 2 গুণ খালি ঘর সমান 3-এর সাথে 8-এর গুণ হওয়ার কথা। তাহলে 8 গুণ 3 আমরা লিখে দিলাম।
এখন যে বিষয়টা লক্ষণীয়, খালি ঘরটা যদি এখানে না থেকে যদি এই 2 এর জায়গাতে থাকতো, তাহলে আমরা কি করতাম, খালি ঘর গুণ এখানে যে সংখ্যাটা থাকতো সেটা আমরা লিখতাম। খালি ঘর যদি এখানে না থেকে এখানে না থাকতে যদি 3 এর জায়গাতে খালি ঘর থাকতো, তাহলে আমরা কি করতাম, এই খালি ঘরের সাথে যার গুণ হওয়ার কথা তাকে এখানে লিখতাম। অর্থাৎ সব সময় আমরা যেই বিষয়টা মাথায় রাখবো সেটি হচ্ছে খালি ঘরকে আমরা বাম দিকে রাখার চেষ্টা করব, আর খালি ঘরের সাথে যার গুণ হওয়ার কথা এই নিয়ম অনুযায়ী খালি ঘরের সাথে যার গুণ হওয়ার কথা তাকে আমরা বাম দিকে রেখে দিব। পরবর্তী লাইনে গিয়ে আমরা খালি ঘরকে একা রেখে দিব, তার সাথে যে আছে যেই চিহ্ন সহকারে আছে তাকে আমরা বিপরীত দিকে পাঠিয়ে দিব, অন্য দিকে পাঠিয়ে দিব। তাহলে ইতিমধ্যে এদিকে 8 গুণ 3 রয়েছে, আর এখানে 2 গুণাকারে রয়েছে। তাহলে এই যে 2 গুণাকারে, এটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি, আমরা জানি যে একদিক থেকে কোনো একটা সংখ্যা অন্যদিকে চলে গেলে তার চিহ্নটা বিপরীত চিহ্ন হয়ে যায়। তাহলে এখানে আছে 2 গুণাকারে, এদিকে আসলে হয়ে যাবে ভাগ 2। এখন আমরা এখানে দিকে কোনো কাটাকাটি করতে পারি কিনা, 2 8-এর মধ্যে যায় 4 বার, 4 দুগুণে 8, অতএব খালি ঘর সমান 3 4 12। আমরা খালি ঘরের মান পেয়ে গেলাম যে খালি ঘরের মান হচ্ছে 12। তাহলে অতএব আমরা এখানে আমাদেরকে বলা হয়েছে যে খালি ঘর পূরণ করো। আমরা এখন সম্পূর্ণ প্রশ্নটা এখানে আমাদের উঠাবো, 2:3 সমান 8 খালি ঘর, খালি ঘর পূরণ করো। ঠিক আছে, আমরা খালি ঘর পূরণ করে দিলাম, খালি ঘরের মধ্যে 12 বসবে, আমরা 12 বসালাম, এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক এই একই নিয়মে আমরা বাকি সবগুলো অঙ্ক করব। যেমন 2 নাম্বারটাতে আমরা খালি ঘরটা থাকবে উপরে, এখানে আমাদের যেহেতু প্রথমে, তাহলে খালি ঘরটা উপরে থাকবে, খালি ঘরের সাথে যার গুণ হওয়ার কথা 6 গুণ হয়ে যাবে। আপনারা যখন করবেন তখন দেখতে পাবেন, তখন আমরা এই নিয়মে করে ফেলবো। অর্থাৎ সবগুলো অঙ্ক ঠিক এই একই নিয়মে করব। আমরা চেষ্টা করব খালি ঘরকে বাম দিকে রাখার জন্য, তাহলে আমরা এইভাবে করে যত অঙ্ক দিবে আমরা সব অঙ্ক করতে পারবো ইনশাল্লাহ। আমরা এখন নতুন আরও কিছু প্রশ্নের সমাধান করব। আমরা এখানে আমাদের একটি প্রশ্ন উঠালাম, যেখানে বলা হয়েছে যে একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। একটি হল ঘরের প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত দেওয়া রয়েছে 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। এই যে একটি সারণী দেওয়া রয়েছে একটা বক্সের মতো, এখানে কয়েকটি জায়গা খালি, এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। সবার প্রথমে বলা হয়েছে যে হল ঘরের প্রস্থ, এখানে প্রস্থটা আগে দেওয়া, দৈর্ঘ্যটা পরে দেওয়া। আমাদেরকে খেয়াল করতে হবে যে অনুপাতটা দেওয়া আছে আমাদের 2:5, সেখানেও কিন্তু প্রস্থের কথা আগে বলা হয়েছে, দৈর্ঘ্যের কথা পরে বলা হয়েছে। তাহলে প্রস্থ যেহেতু আগে, অনুপাতে যেহেতু 2 আগে, তাহলে আমরা বলবো প্রস্থের জন্য 2, দৈর্ঘ্যের জন্য 5। প্রস্থ আগে, 2 আগে, তাহলে প্রস্থের জন্য 2, দৈর্ঘ্য পরে, 5 পরে, তাহলে দৈর্ঘ্যের জন্য 5। এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। এখানেও প্রস্থের কথা আগে বলা হয়েছে, এবং এখানে যে মানগুলো দেওয়া ব্র্যাকেটে এখানে অর্থাৎ মিটার লেখা হয়েছে, অর্থাৎ এগুলো সব মিটার, 10 মিটার, 40 মিটার, 200 মিটার এগুলো। তাহলে হলঘরের প্রস্থ এখানে দেওয়া 10, 40, 160। হলঘরের দৈর্ঘ্য দেওয়া 25 মিটার, 50 মিটার, 200 মিটার। এখন এই যে জায়গাগুলো খালি আছে, এই খালি ঘরগুলোই আমাদেরকে পূরণ করতে হবে। এখন এই অঙ্কটা যদি আমাদেরকে অনেক নাম্বারের জন্য আসে, 4 নাম্বার, 5 নাম্বার, একটু বেশি নাম্বারের জন্য যদি আসে, তাহলে আমাদেরকে অঙ্কটা একটু বড় করে আমরা করব। কিভাবে করব সেটি আমরা এখানে করলাম। আবার অঙ্কটাকে আমরা খুব ছোট করেও করতে পারি। আমাদের যদি এমসিকিউতে আসে বা একেবারে 2 নাম্বারের জন্য যদি আসে, তখন আমরা কিভাবে খুব ছোট করে করতে পারবো সেটাও আমরা দেখাবো। আগে আমরা পুরোটা বিস্তারিত করে দেখালাম, একটু পরে কিভাবে ছোট করে করতে হয় সেটাও আমরা দেখাবো। সবার প্রথমে আমরা দেখতেছি যে প্রস্থের এখানে 10 দেওয়া, দৈর্ঘ্যের এখানে 25 দেওয়া। অর্থাৎ এখানে যদি আমরা একটা লক্ষ্য করি যে প্রস্থ হচ্ছে 2 আর এখানে প্রস্থ হচ্ছে 10। আমি আবারও বলতেছি, প্রস্থ হচ্ছে এখানে 2 আর এখানে প্রস্থ হচ্ছে 10, 2-এর চাইতে 10 বড়। দৈর্ঘ্য হচ্ছে এখানে 5 আর দৈর্ঘ্য হচ্ছে এখানে 25, 5-এর চাইতে 25 বড়। বড় হয় কখন? গুণ করলে নাকি ভাগ করলে? গুণ করলে। তাহলে 2কে কত দ্বারা গুণ করলে 10 হয়? 5কে কত দ্বারা গুণ দিলে 25 হয়? আমরা জানি যে 2কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 10 হয়, 5কে যদি 5 দ্বারা গুণ দিই তাহলে 25 হয়। তার মানে আমরা বলতে পারি 2:5 এই অনুপাতের একটি সমতুল্য অনুপাত হচ্ছে 10:25। কেন? কারণ এই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয় রাশিকে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করছি। 2কেও যদি 5 দ্বারা গুণ করি, 5কেও যদি 5 দ্বারা গুণ করি, তাহলে আমরা নতুন করে এই দুইটি সংখ্যা পাই। তাহলে এটির সমতুল্য অনুপাত হচ্ছে এটি। তাহলে আমরা এই দুইটি সংখ্যাকে যখন 5 দ্বারা গুণ করলাম, আমরা 10 আর 25 পেলাম।
এখন এই খালি ঘরে কত বসবে সেটি আমরা বের করব। এই খালি ঘরে কি বসার কথা? প্রস্থ বসার কথা, মানে প্রস্থ নাই, দৈর্ঘ্য তারা দিয়ে দিছে 50, প্রস্থ বের করতে হবে। বড় করে যদি অঙ্কটা করি তাহলে কিভাবে করব? দেওয়া আছে প্রস্থ এবং দৈর্ঘ্যের যে অনুপাত সেটি আমরা লিখলাম, প্রস্থ অনুপাত দৈর্ঘ্য সমান 2:5। আমরা এটিকে কিভাবে লিখতে পারি? এই অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন দিতে পারি। প্রস্থ আগে, দৈর্ঘ্য পরে, 2 আগে 5 পরে, তাহলে প্রস্থ ভাগ দৈর্ঘ্য 2/5। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন আমাদের এখানের মধ্যে কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা যার খালি ঘর মান বের করব তার ওইখানে কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা বললাম দৈর্ঘ্য সমান 50 মিটার। আমরা এই যে লাইনটা তৈরি করলাম, প্রস্থ ভাগ দৈর্ঘ্য সমান 2/5, এই লাইনটা দিয়ে আমরা পুরো অঙ্কটা করতে পারবো। প্রত্যেকটার মধ্যে আমাদের এই লাইনটা এখন দরকার হবে। দৈর্ঘ্য সমান 50 মিটার দেওয়া, আমরা এই যে লাইনটা আমরা লিখলাম এটি এখানে আমরা লিখলাম, প্রস্থ ভাগ দৈর্ঘ্য সমান 2/5। দৈর্ঘ্যের যেহেতু মান তারা দিয়ে দিছে, আমরা মানটি সরাসরি বসিয়ে দিলাম যে দৈর্ঘ্য হচ্ছে 50। এখন আমাদের উদ্দেশ্য কি? প্রস্থের মান বের করা। একটু আগে খালি ঘরের অঙ্কগুলো যখন করতেছিলাম তখন কিন্তু আমরা কিভাবে করছি? যার মান বের করব তাকে আমরা বাম দিকে রাখার চেষ্টা করেছি। এখানে আমরা প্রস্থের মান বের করব, প্রস্থের সাথে 5 গুণ হওয়ার কথা, দিলাম গুণ, 50-এর সাথে 2 গুণ হওয়ার কথা, গুণ করলাম। এখন প্রস্থকে আমরা একা রাখবো, আর এই যে 5 এখানে গুণ আকারে আছে এইদিকে নিয়ে আসলে হয়ে যাবে ভাগ। 5 50-এর মধ্যে যায় 10 বার, 10 দুগুণে 20, আমরা পেয়ে গেলাম প্রস্থের মান 20। আমরা এই 20কে এখানের মধ্যে বসাবো। এখন আমরা এই খালি ঘরের মান বের করব। এখানে কি বসার কথা? দৈর্ঘ্য বসার কথা। প্রস্থ তারা দিয়ে দিছে, এই যে লাইনটা, এই লাইনের মাধ্যমে আমরা অঙ্কটা করব। সেটা কিভাবে? সেটি হচ্ছে আমরা এখানের মধ্যে এই লাইনটা কি লিখলাম? হলঘরের দৈর্ঘ্য 50 মিটার হলে হলঘরের প্রস্থ 20 মিটার। এখন আমরা এখানে আমাদের এখানে প্রস্থ তারা দিয়ে দিছে, দৈর্ঘ্য তারা জানতে চায়, আমরা প্রস্থের মানটা লিখলাম, আর এই যে এই লাইনটা আমরা এখানে লিখলাম, এটাই আমাদের বারবার দরকার হবে, এটি লিখলাম। এখন প্রস্থের মান দিয়ে দিছে, আমরা প্রস্থের মানটা বসালাম, দৈর্ঘ্য আমরা জানি না, আমরা বের করব। দৈর্ঘ্য লিখলাম 2/5, এভাবে লিখলাম। দৈর্ঘ্যের সাথে 2 গুণ হওয়ার কথা, দৈর্ঘ্য গুণ 2, 40-এর সাথে 5 গুণ। এখন এই যে গুণ 2 তাকে আমরা ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ। 40 গুণ 5 ভাগ 2, 40কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 20, 5 20 100, আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য 100। অর্থাৎ প্রস্থ যদি 40 মিটার হয়, প্রস্থ যদি 40 মিটার হয়, দৈর্ঘ্য হবে 100 মিটার, এই অনুপাত অনুসারে। তাহলে আমরা এই কথাটাই লিখলাম, হলঘরের প্রস্থ 40 মিটার হলে হলঘরের দৈর্ঘ্য 100 মিটার। এই যে আমরা এখানে আমাদের 2টা খালি ঘর পূরণ করলাম, এই খালি ঘর আর এই খালি ঘর। বাকি যে 2টি খালি ঘর ঠিক এই একই নিয়মে আমরা করব। আমরা 3 নম্বর যেই খালি ঘর সেখানে প্রস্থ বসার কথা, প্রস্থ নাই, দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা একই রকমভাবে এই যে এটার মতো করব। আমরা দৈর্ঘ্যের মানটা লিখব, এই লাইনটা লিখে আমরা মানটা বের করব। চতুর্থ খালি ঘরে দৈর্ঘ্য বসার কথা, প্রস্থ দেওয়া আছে, আমরা এটার মতো করব। প্রস্থ সমান 160 মিটার, আর বাকি পুরোটা আমরা দৈর্ঘ্য বের করে ফেলব। তাহলে এইভাবে করে অঙ্কটা যদিও একটু বড়, আমরা বিস্তারিত যদি আমাদেরকে করতে বলা হয় যে 5 নাম্বার 4 নাম্বার এরকম অঙ্কের জন্য আমরা এই অঙ্কটা করে দিব। এখন আমাদের তো অঙ্ক আসে সৃজনশীল অঙ্ক, তাহলে সৃজনশীলের মধ্যে এই অঙ্কটা আবার কোথায় দিতে পারে? তো এখন সৃজনশীল কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়। যেমন ধরেন একটু মজার বিষয়, যে একটা উদ্দীপকের মধ্যে লেখা হলো যে একজন শিক্ষার্থী তার খাতার মধ্যে এই অনুপাত অনুসারে এই ছকটি লিখলো, কিন্তু সে নিয়ম না জানার কারণে ছক পূরণ করতে পারলো না। উদ্দীপকে এটা দেওয়া আছে যে নিয়ম না জানার কারণে ছকটি পূরণ করতে পারলো না। এবার আপনাদের প্রশ্ন আসে কয়টা সৃজনশীলে? ক খ গ। এখন খ নাম্বার প্রশ্ন যদি দেয় তোমরা সারণীটি পূরণ করো, তাহলে খ নাম্বারের জন্য নাম্বার কত? 4 নাম্বার। তখন আমরা এইরকম অঙ্কটা বড় করে তারপর ছকের মধ্যে আমরা শুধু এই ছকটাকে আঁকবো। পুরো অঙ্কটা করার পরে শুধু এই ছকটাকে আঁকবো, এরপর ছকের যেখানে যেখানে যেই মানটা বসার কথা আমরা বের করলাম, আমরা মানগুলো বসাবো। আবার যদি ওই সৃজনশীলেরই ক নাম্বারে যদি আসে সারণীটি পূরণ করো, তখন আবার এত বড় করে করব না, তখন আমরা একেবারে ছোট করে করব। কিভাবে সেটা আমরা এখন দেখাবো। আর এমসিকিউ তো যদি আসে তখন এত বড় করে করার দরকার নেই, সংক্ষেপে কিভাবে করব এখন আমরা বলবো। তাহলে আমরা সংক্ষেপে কিভাবে করব সেই পদ্ধতিটা এখন আমরা দেখব। তাহলে এই যে আমরা এই অঙ্কটা যে করলাম, আমাদের অঙ্কটা কিন্তু এটা শেষ হয় নাই। আমরা প্রথম ঘর এবং দ্বিতীয় ঘর পর্যন্ত করছি, বাকি যে 2টি ঘর সেই অঙ্কগুলো আমাদেরকে এইদিকে করতে হবে, নিচে নিচে আমরা করে ফেলবো।
তাহলে আমরা এখন কিভাবে সংক্ষেপে করব সেটা আমরা বলি। সেটা হচ্ছে সবার প্রথমে যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতটা আমরা এখানে লিখব সমাধানের মধ্যে গিয়ে, যে সমাধান দেওয়া আছে প্রস্থ অনুপাতের চিহ্ন দিয়ে দৈর্ঘ্য সমান 2:5। আমরা সবার প্রথমে এই অনুপাতটা লিখলাম। এখন আমরা এই বক্সটা পূরণ করব, সারণীটা পূরণ করব কিভাবে সেটা হচ্ছে, তাহলে এখানে আমাদের যে অনুপাতটা দেওয়া এই অনুপাতে প্রস্থের জন্য 2 দেওয়া, দৈর্ঘ্যের জন্য 5 দেওয়া, ব্যাস। এখন আমরা এখানে দেখতেছি যে প্রস্থের জন্য 10 দেওয়া আছে, দৈর্ঘ্যের জন্য 25 দেওয়া আছে। 2কে কত দিয়ে গুণ দিলে 10 হয়? 2কে 5 দিয়ে গুণ দিলে 10 হয়। হিসাব অনুযায়ী 5কেও তাহলে 5 দিয়ে গুণ দিতে হবে, কারণ একটি অনুপাতের সবগুলো রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে আমরা সমতুল অনুপাত পাই। তাহলে 2কে 5 দ্বারা গুণ দিলে 10 হয়, 5কে 5 দ্বারা গুণ দিলে 25 হয়। এখন 10-এর পরে এখানে কি বসবে দেওয়া নাই, কিন্তু 25-এর পরে কত বসবে সেটা তারা দিয়ে দিছে 50। 25-এর পরের সংখ্যাটা যেহেতু তারা দিয়ে দিছে যে 50, 25কে কত দিয়ে গুণ দিলে 50 হয়? 25কে 2 দিয়ে গুণ দিলে 50 হয়। তাহলে আমরা নিয়ম অনুযায়ী 10কেও 2 দ্বারা গুণ দিব, কারণ একই সংখ্যা দ্বারা আমরা গুণ করব অথবা ভাগ করব। তাহলে এখানে 25কে 2 দ্বারা গুণ দিলে 50 হয়, 10কে 2 দ্বারা গুণ দিলে 20 হয়, আমরা লিখে দিব। এরপরে এখানে 50-এর পরে কত বসবে দেওয়া নাই, কিন্তু এখানে 20-এর পরে 40 বসবে, এটা তারা দিয়ে দিছে। 20কে কত দিয়ে গুণ দিলে 40 হয়? 20কে 2 দিয়ে গুণ দিলে 40 হয়। 50কে আমরা 2 দিয়ে গুণ দিব, 50 দুগুণে 100। 100-এর পরে কত বসবে এটা তারা দিয়ে দিছে, কিন্তু 40-এর পরে কত বসবে এটা তারা দেয় নাই। 100কে 2 দিয়ে গুণ দিলে হয় 200, 40কে 2 দিয়ে গুণ দিলে হয় 80। 80-র পরে কত বসবে এটা তারা দিয়ে দিছে, 200-এর পরে কত বসবে তারা দেয় নাই। তাহলে 80কে 2 দ্বারা গুণ দিলে 160 হয়, 200কে 2 দিয়ে গুণ দিলে 400 হয়। সারণীটা আমাদের পূরণ হয়ে গেল। তাহলে আমরা এই পদ্ধতিতে করতে পারি, যখন একেবারে কম নাম্বারের জন্য 2 নাম্বার বা 1 নাম্বার বা এমসিকিউতে আসে তখন আমরা খুব সহজে এইভাবে করে করতে পারবো। আর যখন একটু বেশি নাম্বারের জন্য 4 নাম্বার 5 নাম্বার এরকম নাম্বারের জন্য যখন আসবে তখন আমরা একটু বড় করে করব। তাহলে আমরা এখন আরও নতুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সমাধান করব। আমরা এখন আমাদের এখানের মধ্যে একটি প্রশ্ন উঠালাম। এখানে বলা হয়েছে যে নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। এখানে আমাদের অনেকগুলো অনুপাত দেওয়া, যদি এখানে অনুপাত কম থাকতো আমাদের অঙ্কটা ছোট হইতো, কিন্তু অনুপাত এখানে অনেকগুলো অনুপাত দেওয়া, এই জন্য অঙ্কটা একটু বড় দেখা যাচ্ছে। তো এখন যে বিষয়টা খেয়াল করেন সেটা হচ্ছে, এখানে যে অনুপাতগুলো রয়েছে এই অনুপাতগুলোর মধ্যে কিছু কিছু অনুপাত সমতুল অনুপাত, কিছু কিছু অনুপাত সমতুল অনুপাত। এখানে কিন্তু সবগুলো অনুপাত সমতুল অনুপাত না, অর্থাৎ প্রত্যেকটাই সমতুল অনুপাত না এরকমটা না। কয়েকটা অনুপাত একত্রে সমতুল অনুপাত হবে, আবার আলাদা কয়েকটা অনুপাত আবার সমতুল অনুপাত হবে। অর্থাৎ এই যে এখানে আমরা যে অঙ্কটা করলাম সর্বশেষে যে উত্তরটা লিখলাম, এখানে খেয়াল করে দেখেন, এখানে 3, এখানে 3, এখানে 3, সর্বমোট 9টা অনুপাত আছে। তো এই যে 9টা অনুপাত, 9টা অনুপাতই কিন্তু সমতুল অনুপাত লিখি নেই, যে 9টা অনুপাত লিখে সরাসরি পাশে লিখে দিলাম সমতুল অনুপাত না। এখানের মধ্যে এই যে প্রথমে যে 3টি অনুপাত লিখলাম, এই 3টি অনুপাত পরস্পর সমতুল অনুপাত। দ্বিতীয়তে যেই 3টি অনুপাত লিখলাম এই 3টি অনুপাত পরস্পর সমতুল অনুপাত। সর্বশেষ যেই 3টি অনুপাত লিখলাম এই 3টি অনুপাত পরস্পর সমতুল অনুপাত। তাহলে এখন আমরা বের করি, অঙ্কটা করলাম কিভাবে সেটা বলি। সমতুল অনুপাতগুলো নিচে নিচে লেখা হলো, আমরা লিখলাম। সবার প্রথমে 12:18 দেওয়া, এবং সমতুল অনুপাত কাকে বলে আজকের পর্বের একেবারে শুরুতে আমরা সেটা আলোচনা করে এসেছি বিস্তারিতভাবে। তো এখানে 12:18, 12কে প্রথমেই লিখলাম, অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন দিলাম, 18কে নিচে লিখলাম। এখন আমাদের চেষ্টা থাকবে এই যে উপরে 12 আর নিচে 18, আমরা চেষ্টা করব এদেরকে ছোট বানানোর জন্য। কেন ছোট বানানোর জন্য চেষ্টা করব, বড় বানানো যাইতো না? এবার যে বিষয়টা খেয়াল করেন সেটা হচ্ছে, এই যে এখানে অনুপাতগুলো দেওয়া আছে এই অনুপাতগুলোর মধ্যে এই যে 3:2 এই অনুপাতকে আর ছোট বানানো যায় না। 2:3 এটাকে আর ছোট বানানো যায় না। 1:3 এটাকে আর ছোট বানানো যায় না। তাহলে আমরা এই 9টা অনুপাতের মধ্যে 3টা অনুপাত পেলাম যাদেরকে আর ছোট বানানো যায় না। আমাদের টার্গেট থাকবে এই যে 3টি অনুপাত আমরা পেলাম সবচেয়ে ছোট ছোট অনুপাত, আমরা চেষ্টা করব বাকিগুলো তো বড়, তাদেরকে এই ছোটটার মতো বানানো যায় কিনা। তাহলে আমরা পেয়ে যাব সমতুল অনুপাত কোনটা কোনটা। কারণ সমতুল অনুপাত কিন্তু তাদের মান সমান হয়, দেখতে একটু ভিন্ন ভিন্ন দেখা যায় যে কোনোটার মান বড় কোনোটার মান ছোট, কিন্তু সমতুল অনুপাতগুলো পরস্পর সমান। 12:18 যা, 6:9 তা, 2:3 তা।
অর্থাৎ তিনোটা একই জিনিস কিন্তু দেখতে ভিন্ন ভিন্ন দেখা যাইতেছে। এটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে ছোট, এটিকে যদি একটু বড় বানাই তাহলে এটা হবে, তাকে যদি বড় বানাই তাহলে এটা হবে। আবার এটা সবচেয়ে বড়, তাকে যদি একটু ছোট বানাই এটা হবে, তাকে আরও ছোট বানাইলে এটা হবে। অর্থাৎ ঘুরে ফিরে এই অনুপাতগুলোই হবে। তাহলে এখানে সবচেয়ে ছোট যে অনুপাতগুলো আমরা পেলাম, বাকিগুলো তো বড়, তাদেরকে আমরা এইগুলোর মতো বানানোর চেষ্টা করব, ছোট বানানোর চেষ্টা করি। ঠিক আছে, তাহলে সবার প্রথমে 12:18, তাকে আমরা লিখলাম উপরে 12 নিচে 18, ছোট বানাবো। দেখব যে এমন একটা সংখ্যা আছে কিনা যেটা দুইটার মধ্যেই যায়। একটু বড় ধরনের সংখ্যা নেওয়ার চেষ্টা করব। 12 আর 18 এর গসাগু হচ্ছে 6, 6 দ্বারা 12কে ভাগ করলে 2, 18কেও 6 দ্বারা ভাগ করলে 3। তাহলে উপরে 2 নিচে 3, আমরা মাঝখানে যে ভাগ চিহ্ন তার বদলে অনুপাতের চিহ্ন দিয়ে দিলাম, 2:3 হয়ে গেল। খেয়াল করবেন, প্রথমে ইষ্ট চিহ্ন ছিল, তাকে আমরা ভাগ চিহ্ন তৈরি করলাম, আর এখন ভাগ চিহ্নকে অনুপাতের চিহ্ন তৈরি করে ফেললাম। এই যে 12:18, এই অনুপাতের একটি সমতুল অনুপাত হচ্ছে 2:3। দুইটি অনুপাত একই জিনিস, এটা ছোট অনুপাত, তাকে বড় করলে এটা হয়, আর এটা বড় অনুপাত, তাকে ছোট করলে এটা হয়। দুইটি অনুপাত সমান সমান। এরপরে 6:18 দেওয়া আছে, তাকে লিখলাম এই একই পদ্ধতিতে 6 উপরে 18 নিচে। প্রথমটাকে উপরে দিলাম, দ্বিতীয়টাকে নিচে দিলাম। দেখি এটাকে আরও ছোটো বানানো যায় কি না। 6 আর 18-র গসাগু হচ্ছে 6, 6 দ্বারা ভাগ করি, উপরেও ভাগ করব নিচেও ভাগ করব, তাহলে হয় উপরে 1 নিচে 3। প্রথমটাকে প্রথমে লিখলাম, ভাগ চিহ্নের বদলে অনুপাতের চিহ্ন দিলাম, 3কে পরে লিখলাম 1:3। আমরা বলতে পারি 6:18 এই অনুপাতের একটি সমতুল অনুপাত হলো 1:3। এবার আমরা পরবর্তী অনুপাতে যাই, 15:10। একই পদ্ধতিতে আমরা সবগুলো অঙ্ক এইভাবে করে করলাম। এখন একটা লক্ষণীয় বিষয়, সবগুলোর মধ্যে আমরা ভাগ ভাগ করতেছি, এখানে গিয়ে কেন গুণ চিহ্ন দিলাম? আমরা জানি যে সমতুল অনুপাত বলা হয় একটি অনুপাতের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা, শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ করলে অথবা ভাগ করলে নতুন যে অনুপাত পাওয়া যায় তাকে আমরা বলি সমতুল অনুপাত। তো এই যে এখানে 3:2, এই 3:2 এখানে আমরা উপরে 3 লিখলাম, নিচে 2 লিখলাম। এখন আমরা যদি এটিকে 1 দ্বারা ভাগ করি, সব জায়গাতে যেহেতু ভাগ করছি, এখানে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে এই ফলাফলটাই আসে, 1 দ্বারা গুণ করলে এই ফলাফলটাই আসে, কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমাদের অঙ্কের মধ্যে আমরা ভাগও আনলাম গুণও আনলাম, বলতে পারবো যে আমার অঙ্কের মধ্যে ভাগও আছে গুণও আছে, দুইটাই। এখন আপনারা যদি চান যে এই যে 3:2 এটাকে তো আর ছোট বানানো যায় না, এটাই সবচেয়ে ছোট, তাহলে এই অনুপাতটার কাজ আমরা যে এই লাইনটা যে করলাম এটার আপনারা চাইলে না করলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপরে এই যে 2:3 এবং 1:3 এই দুইটি অনুপাত একেবারে ছোট, তাদেরকে আর ছোটো বানানো যায় না, এই দুইটি লাইন না করলেও আপনাদের চলবে। অর্থাৎ যেই 3টি অনুপাত সবচেয়ে ছোট ছিল সেই 3টি অনুপাতের যে লাইনগুলো আমরা করলাম, ওই 3টি লাইন আপনারা না করলেও কোনো সমস্যা হবে না, কিন্তু বাকিগুলোকে অবশ্যই করতে হবে। এখন আমরা সবগুলো করলাম। এখন আমরা দেখব সবার প্রথমে এই যে 2:3, এই 2:3 কোনটার সাথে মিলে আমরা দেখি। 2:3, 2:3, 2:3, এই যে সবগুলো মিলছে, কাদের থেকে এগুলোর উৎপত্তি সেগুলো আমরা দেখি। এই 2:3 কোথা থেকে আসলো? 12:18 থেকে আসছে, আমরা 12:18কে লিখলাম। এই 2:3 কোথা থেকে আসছে? এই 6:9 থেকে আসছে, আমরা লিখলাম 6:9। এই 2:3, এই 2:3 থেকেই আসছে, আমরা লিখলাম। আমরা বলতে পারি এই 3টি অনুপাত হচ্ছে সমতুল অনুপাত, এই 3টি অনুপাত হচ্ছে সমতুল অনুপাত। এখন 2:3-এর পরে এখানে আছে 1:3, এই 1:3 এখানের মধ্যে আর নাই, এই যে এখানে 1:3 এবং এখানে 1:3। আমরা এখন দেখব এই 1:3গুলো কোথা থেকে আসছে। এই 1:3 আসছে 6:18 থেকে, লিখলাম। তারপরে এই 1:3 আসছে 1:3 থেকে, লিখলাম। এই 1:3 আসছে 2:6 থেকে, লিখলাম। আমরা বলবো এই 3টি অনুপাত হচ্ছে সমতুল অনুপাত, এই 3টি অনুপাত পরস্পর সমতুল অনুপাত। এরপরে এই দুইটি অনুপাতের পরে এই যে আরেকটি 3:2, এখন দেখি 3:2 এখানে আছে, 3:2 এখানে আছে, 3:2 এখানে আছে। এই অনুপাতগুলো কোথা থেকে আসছে সেগুলো আমরা এখানে আমাদের লিখলাম। আমরা বলতে পারি যে সর্বশেষ এই 3টি অনুপাত হচ্ছে সমতুল অনুপাত। আপনাদের আবার বক্স দেওয়া লাগবে না, এটা আমি এমনি দেখাচ্ছি। তাহলে আমরা এই যে এখানে আমাদের সবার প্রথমে 9টি অনুপাত দেওয়া, সবগুলি কি সমতুল অনুপাত? না, এখানের মধ্যে প্রথম 3টি অনুপাত সমতুল অনুপাত, আমরা যে এখানের মধ্যে যে লিখলাম এগুলো। এরপরে এই যে 3টে অনুপাত লিখলাম এগুলো সমতুল অনুপাত,
এরপরে যে লিখলাম এই তিনটি অনুপাত, এগুলো সমতুল্য অনুপাত। তাহলে আমাদেরকে বলছে যে সমতুল্য অনুপাতগুলো তোমরা চিহ্নিত করো। আমরা চিহ্নিত করে এখানে আমাদের লিখলাম। তো আমাদের যদি এখানে অনুপাত আরও কম থাকতো তাহলে অঙ্কটা আরও ছোট হইতো, অনুপাত যদি আরও দিত অঙ্কটা আরও বড় হইতো। তাহলে আমরা এই অঙ্কটার সমাধান করলাম। এখন আমরা পরবর্তী অঙ্কের সমাধানে চলে যাব। আমরা এখানে আরেকটি প্রশ্ন লিখলাম যেখানে বলা হয়েছে যে নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। আমরা দেখতেছি যে 3:5 এটি একটি সরল অনুপাত, কারণ আমরা জানি যে একটি সরল অনুপাত কাকে বলা হয়, যে অনুপাতের দুইটি রাশি থাকে তাকেই বলা হয় সরল অনুপাত। দুইটি রাশি, তাহলে সরল অনুপাত, দুইটি রাশি সরল অনুপাত, অর্থাৎ এখানে যেই অনুপাতগুলো দেওয়া রয়েছে সবগুলোই সরল অনুপাত। এই সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করতে হবে। মিশ্র অনুপাতে প্রকাশ করার নিয়ম কি? সেটি হচ্ছে যে অনুপাতগুলো দেওয়া থাকবে এই অনুপাতগুলোর পূর্বরাশিগুলোর গুণফলকে আমরা পূর্বরাশি হিসেবে লিখব এবং উত্তর রাশিগুলোর গুণফলকে আমরা উত্তর রাশি হিসেবে লিখব। তাহলে নতুন করে যেই অনুপাতটা আমরা পাবো তাকে আমরা বলবো মিশ্র অনুপাত। তাহলে এখানের মধ্যে আমরা এখন লিখি সমাধান। ক নাম্বার সমাধান আমরা করি। এখানে আমরা দুইটি প্রশ্ন লিখেছি, ক এবং খ। আমরা ক নাম্বারের এখন সমাধান করব। এখানে একটি, দুইটি, তিনটি অনুপাত রয়েছে। তাহলে আমরা লিখব যে অনুপাত তিনটির, যদি এখানে 5টি অনুপাত থাকতো আমরা লিখতাম অনুপাত 5টির। তাহলে এখানে 3টি অনুপাত আছে। অনুপাত 3টির পূর্ব রাশিগুলোর গুণফল সমান। এখন এখানে পূর্বরাশি কত? 3:5। এই অনুপাতটিতে পূর্বরাশি হচ্ছে 3 গুণ 5:7। এই অনুপাতে পূর্বরাশি হচ্ছে 5 গুণ 7:9। এই অনুপাতে পূর্বরাশি হচ্ছে 7। তাহলে আমরা যদি 3 গুণ 5 গুণ 7, তাহলে কত হয়? 3 × 5 = 15, 7 15 105। এবার আমরা এখানে তো পূর্বরাশিগুলোর গুণফল বের করলাম, এখন আমরা লিখব উত্তর রাশিগুলোর গুণফল। তাহলে এখন প্রথম অনুপাতের উত্তর রাশি 5 গুণ দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি 7 গুণ তৃতীয় অনুপাতের উত্তর রাশি 9। এখন আমরা গুণ করব। 5 × 7 = 35। 35কে যদি আমরা 9 দ্বারা গুণ দিই তাহলে হয় 315। এখন তাহলে আমরা পূর্বরাশিগুলোর গুণফল পেলাম, উত্তর রাশিগুলোর গুণফল পেলাম। আমরা ওই যে পূর্বরাশিগুলোর গুণফল তাকে আমরা পূর্বরাশি হিসেবে লিখব, উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি হিসেবে লিখব, হয়ে যাবে মিশ্র অনুপাত। আমরা লিখব যে অতএব নির্ণেয় মিশ্র অনুপাত সমান, এখন পূর্বরাশিগুলোর গুণফল 105। যেহেতু আমরা অনুপাত তৈরি করতেছি আমরা অনুপাতের চিহ্ন দিব, এরপরে আমরা উত্তর রাশিগুলোর গুণফল 315 তাকে লিখব। এখন এই যে আমরা তৈরি করে ফেললাম মিশ্র অনুপাত, এটি হচ্ছে মিশ্র অনুপাত। এখন আমরা চেষ্টা করব এই অনুপাতকে আরও ছোটো বানানো যায় কি না। 105 এবং 315-র গসাগু হচ্ছে 105। 105 105-এর মধ্যেও যায়, 105 315-র মধ্যেও যায়। 105 105-এর মধ্যে যায় একবার, 105 315-র মধ্যে যায় 3 বার। 3 105-এ 315। আমরা এখানে কথাটি লিখে দিব যে উভয় রাশিকে 105 দ্বারা ভাগ করে। এখন এই যে 1:3, এটিকে কি আর ছোট বানানো যায়? এটিকে আর ছোট বানানো যায় না। সুতরাং এটি হচ্ছে নির্ণেয় মিশ্র অনুপাত। মূলত আমাদের অনুপাতটা হচ্ছে মিশ্র অনুপাত হচ্ছে 105:315, কিন্তু এটিকে যেহেতু আরও ছোট বানানো যায় আমরা আরও ছোট বানালাম 1:3। এটি আমরা এখানে আমাদের লিখে দিব উত্তর। তাহলে এখানে আমরা যেই নিয়মে আমরা অঙ্কটা করলাম, আমাদেরকে যত অঙ্কই দেখ মিশ্র অনুপাত বানানোর জন্য যত অঙ্কই দেখ, ঠিক এই একই নিয়মে আমরা ওই অঙ্কগুলো করতে পারবো। আমাদের খ নাম্বারও একটি প্রশ্ন রয়েছে, আমরা আশা করি আপনারা এই নিয়মে অঙ্কটির সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখানের মধ্যে আমরা নতুন করে আরও দুইটি প্রশ্ন লিখলাম। 9:16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। একই রকমভাবে 4:9 এই অনুপাতটিকেও ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। ব্যস্ত অনুপাত কি? একটি সরল অনুপাতের পূর্বরাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্বরাশি ধরে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হয়। অর্থাৎ আমরা নতুন করে যে অনুপাতটি পাবো এই অনুপাতটিকে আগের অনুপাত, অর্থাৎ যে অনুপাতটি দেওয়া থাকবে আপনার প্রশ্নে, ওই অনুপাতের ব্যস্তানুপাত বলা হয়। তাহলে এখন আমরা এখানে আমাদের সংজ্ঞাটিকে সবার প্রথমে লিখব। যেহেতু একই রকমের দুইটি প্রশ্ন, আমরা একটি প্রশ্নের সমাধান করাবো। আশা করি আপনারা এই একই ধরনের অন্য যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা সংজ্ঞাটা কি, ব্যস্ত অনুপাতের যে সংজ্ঞাটা সেটি আমরা লিখে ফেলব। তাহলে এখানের মধ্যে আমরা সম্পূর্ণ সংজ্ঞাটি লিখে ফেললাম যে ব্যস্তানুপাত কাকে বলে। ব্যস্তানুপাত বলা হয় কোনো সরল অনুপাতের পূর্বরাশিকে
উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে, অর্থাৎ আমরা যে অনুপাতটা নতুন করে পাবো সেই অনুপাতকে পূর্বের অনুপাতের, অর্থাৎ প্রথমে যে অনুপাতটি দেওয়া ছিল সেই অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে সবার প্রথমে যে অনুপাতটি থাকবে ঠিক তাকে যদি আমরা তাদের স্থানটা পরিবর্তন করে দিই তাহলে যে অনুপাতটি পাবো সেটি ব্যস্ত অনুপাত হয়ে যাবে। এখন আমাদের সবার প্রথমে যেই অঙ্কটি দেওয়া রয়েছে 9:16, আমরা এখন লিখব অতএব 9:16 এর ব্যস্ত অনুপাত হলো, এখন এই যে 9:16 এখানে পূর্ব রাশি 9 তাকে আমরা উত্তর রাশি হিসেবে লিখব এবং উত্তর রাশি 16 তাকে আমরা পূর্ব রাশি হিসেবে লিখব, অর্থাৎ 16:9 এটি হচ্ছে ব্যস্ত অনুপাত। যেই অনুপাতটি দেওয়া রয়েছে ঠিক তাকে আমরা উল্টিয়ে লিখলাম, 9কে 16-র জায়গায় আর 16কে 9-এর জায়গায় আমরা লিখে দিলেই আমাদের ব্যস্ত অনুপাত তৈরি হয়ে গেল। আমরা এখন সর্বশেষ কথাটা লিখে দিব, অতএব নির্ণেয় ব্যস্ত অনুপাত হলো 16:9। এটি হচ্ছে এই অঙ্কের সমাধান অর্থাৎ উত্তর। কিভাবে করলাম? সবার প্রথমে আমরা সংজ্ঞাটা লিখলাম ব্যস্ত অনুপাতের। এখন এই সংজ্ঞাটা লেখা বাধ্যতামূলক না, আপনি না চাইলে নাও লিখতে পারেন। এক কথায় অঙ্ক শেষ হয়ে যাবে যে 9:16 এর ব্যস্ত অনুপাত হলো, আমরা জানি যে একটি অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি হিসেবে লিখলে এবং উত্তর রাশিকে পূর্ব রাশি হিসেবে লিখলে সেই অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হয়। আমরা তাহলে ব্যস্ত অনুপাতটি তৈরি করলাম 16:9। আশা করি আপনারা পরবর্তী অঙ্কটির সমাধান করতে পারবেন। আমরা নতুন করে এখানে একটি প্রশ্ন লিখলাম। এই প্রশ্নতে বলা হয়েছে যে নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত। এখানে 3টি অনুপাত দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটি একক অনুপাত এটি তারা জানতে চায়। একক অনুপাত কাকে বলে? যে সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টি সমান হয় সেই অনুপাতকে একক অনুপাত বলা হয়। তাহলে আমরা দেখতেছি যে ক নাম্বারের যে অনুপাত, এখানের পূর্ব রাশি উত্তর রাশি সমান না। খ নাম্বার অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান না। গ নাম্বারের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টি সমান, সুতরাং গ নাম্বার এটি হচ্ছে একক অনুপাত। এখন শেষ, এভাবে করে বলে দিলেই শেষ হয়ে যাবে। একটু লিখে নিই আমরা এখানের মধ্যে যে প্রদত্ত অনুপাতগুলোর মধ্যে গ নং অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান, অতএব গ 21:21 এই অনুপাতটি হলো একক অনুপাত। অতএব নির্ণেয় একক অনুপাত গ 21:21 এটি হচ্ছে উত্তর। তাহলে আমরা এখানে কি শিখলাম? একক অনুপাত হলো যেই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান সেটি একক অনুপাত। গ নং, এই যে প্রদত্ত অনুপাতগুলোর মধ্যে যেই অনুপাতগুলো দেওয়া রয়েছে এই অনুপাতগুলোর মধ্যে গ নং অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান, সুতরাং গ নং অর্থাৎ 21:21 এই অনুপাতটি হলো একক অনুপাত। উত্তরের লাইন হিসেবে এই লাইনটা লিখলাম যে অতএব নির্ণেয় একক অনুপাত হলো গ 21:21 এটি হচ্ছে উত্তর। এই একই রকমভাবে আমরা সবগুলো অঙ্ক, যেই অঙ্কগুলো আমাদের বলবে একক অনুপাত নির্ণয় করো, আমরা এইভাবে করে নির্ণয় করে দিব। আমরা এখানে নতুন আরও একটি প্রশ্ন এখানের মধ্যে লিখলাম, যেখানে বলা হয়েছে যে 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। অর্থাৎ 550 টাকাকে আমরা একবার 5:6 অনুপাতে ভাগ করব, আবার 550 টাকাকে 4:7 অনুপাতে ভাগ করব। অঙ্কটা আমাদেরকে দুইবার করতে হবে, এটার জন্য একবার, এটার জন্য একবার। তাহলে সবার প্রথমে আমরা এখানে লিখব সমাধান। সবার প্রথমে এখানে আমরা লিখব 550 টাকাকে, এখানের মধ্যে যেহেতু দুইটি অনুপাত রয়েছে 5:6 এবং 4:7, আমরা এখন সবার প্রথমে যে অনুপাতটি দেওয়া 5:6 এই অনুপাতের জন্য আমরা কাজ করব। তাহলে আমরা বলবো যে 550 টাকাকে 5:6 অনুপাতে ভাগ। সেই ক্ষেত্রে আমাদের এখানে টাকার অনুপাতটা হবে 5:6। অর্থাৎ টাকার অনুপাত কেন 5:6? তার কারণ এই যে আমরা 550 টাকাকে ভাগ করব, কোন অনুপাতে ভাগ করব? 5:6 অনুপাতে ভাগ করব। তাহলে এটি হচ্ছে আমাদের টাকার অনুপাত। এটিকে যে আমরা ভাগ করব এটি হচ্ছে টাকার অনুপাত। এখন আমরা জানি যে একটি অনুপাতের মধ্যে আমরা যেই সংখ্যাগুলো লিখে থাকি তাদেরকে আমরা বলি রাশি। তাহলে 5 একটি রাশি, 6 একটি রাশি। আমরা লিখব অনুপাতের রাশিগুলোর যোগফল সমান, এখানের মধ্যে একটি রাশি হচ্ছে 5 যোগ আরেকটি রাশি হচ্ছে 6। তাহলে 5 আর 6 যোগ করলে হয় 11।
তাহলে এখানে আমরা রাশিগুলোকে কেন যোগ করলাম? যোগ করার কারণ হচ্ছে আমরা এই যে 550 টাকাকে ভাগ ভাগ করব, আমরা এখানে বললাম 5 ভাগ করব, 6 ভাগ করব, কিন্তু কত ভাগের 5 ভাগ, কত ভাগের 6 ভাগ আমরা এই কাজটা করব? সেটি হচ্ছে 5 আর 6 যোগ করলে হয় 11। আমরা 550 টাকাকে সর্বমোট 11টা ভাগ করব। 550 টাকাকে 11টি ভাগ করব, সেই 11 ভাগের মধ্যে একদিকে যাবে 5 ভাগ, সেই 11 ভাগের মধ্যে আরেক দিকে যাবে 6 ভাগ। তাহলে এখন আমরা লিখব যে এখানের মধ্যে যেহেতু দুইটা অংশ, 5 একটা অংশ, 6 একটা অংশ, তাহলে আমরা লিখব প্রথম অংশ সমান 550 এর 11 ভাগের, আমরা সর্বমোট ভাগ করব 11টা, সেই 11 ভাগের মধ্যে প্রথম অংশের জন্য 5, তাহলে 11 ভাগের 5 অংশ হচ্ছে প্রথম অংশের জন্য। এখন এই যে 550 এটা যেহেতু টাকা, আমরা এখানে লিখব টাকা, অর্থাৎ প্রথম অংশ হবে 550 এর 11 ভাগের 5 অংশ। পরবর্তী লাইনে গিয়ে এখন এই যে 550 এটি নিচে মনে মনে 1 রয়েছে, তার মানে 550 উপরে 1 নিচে। আমরা কাটাকাটি করতে জানি যে উপরে নিচে কাটাকাটি করতে হয়, অর্থাৎ কাটাকাটি করার নিয়ম উপরের সংখ্যা নিচের সংখ্যা কাটতে হয়। এই যে এখানে ভাগ চিহ্নের নিচে 11 আর এখানে ভাগ চিহ্নের উপরে 550, তাহলে উপরে 550 নিচে 11, দেখি একটু কাটাকাটি করা যায় কিনা। 11 55-র মধ্যে যায় 5 বার, খেয়াল করবেন 11 55-র মধ্যে যায় 5 বার, 5 11 55, এই যে শূন্যটাকে কেটে দিয়ে আমরা উপরে লিখে দিলাম। তাহলে আমরা বলতে পারি 11 550-এর মধ্যে 50 বার যায়। এর 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 কাজ অনেকটা গুণের মতো, তাহলে 50 গুণ 5 কত হবে? 5 5 25, আর এই যে একটা শূন্য তাকে আমরা লিখে দিলাম। অর্থাৎ আমরা বুঝতে পারলাম 550 টাকাকে যদি আমরা 11টা ভাগ করি, সেই 11 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে 250 টাকা। এখন আমরা দেখব সেই 11 ভাগের মধ্যে 6 ভাগ কত হয়। এখন আমরা এখানে লিখব, এটা তো প্রথম অংশ গেল, এখন লিখব দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ 550 এর 11 ভাগের 6 ভাগ। এই যে আমাদের অনুপাতে প্রথমে 5 ছিল, 5-এর কাজ করলাম, এখন 6-6-এর কাজ করব, পাশে লিখে দিব টাকা। একই রকমভাবে কাটাকাটি হবে, 11 550-এর মধ্যে 50 বার যাবে, 5 6 30, আর এই যে একটা শূন্য তাকে আমরা এখানে লিখে দিব 300 টাকা। আমরা পেয়ে গেলাম 550 টাকাকে যদি আমরা 11টা ভাগ করি, সেই 11 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে 250 টাকা, সেই 11 ভাগের মধ্যে 6 ভাগ হচ্ছে 300 টাকা। অর্থাৎ আমরা সর্বমোট কয়টা ভাগ করব এটা আমরা জানতে পারবো যে অনুপাতটা দেওয়া থাকবে তার রাশিগুলোর যোগফলের মাধ্যমে। এখন আমরা যদি এই রাশিগুলোর যোগফল না বের করি, তাহলে আমরা কি বলবো? 550 টাকাকে 5:6 অনুপাতে ভাগ করো, তাহলে কি 550-কে 5 ভাগ করব, 550-কে 6 ভাগ করব? এটা না, সেটা হচ্ছে যেই অনুপাতটা দেওয়া থাকবে তার রাশিগুলোর যোগফল আমরা বের করব। যোগফল যত, আমরা এই সর্বমোট যেই টাকাটা, পুরো টাকাটা, তাকে আমরা তত ভাগ করব। তাহলে আমরা এখানে রাশিগুলোর যোগফল 11, তাহলে আমরা 550-কে 11টা ভাগ করব। সেই 11 ভাগের মধ্যে 5 ভাগ দিব একদিকে, সেই 11 ভাগের মধ্যে 6 ভাগ দিব আরেক দিকে। এভাবে করে আমরা অঙ্কটা করব। এখন এটা তো আমরা করলাম, এখন আমাদেরকে বলা হয়েছে প্রশ্নে 550 টাকাকে 5:6 অনুপাতে ভাগ করো, আমরা করলাম। 550 টাকাকে 4:7 অনুপাতে ভাগ করো, ওইটা আবার কীভাবে করব? ঠিক হুবহু এই একই নিয়মে আমরা করব। সেটা হচ্ছে সবার প্রথমে আমরা 550 টাকাকে আমরা এই দিকের মধ্যে লিখব যে 550 টাকাকে 4:7 অনুপাতে ভাগ করো, তারপরে অনুপাতের রাশিগুলোর যোগফল বের করব। আমরা এটা এখানে করে দেখাবো। তার আগে এখানে সর্বশেষ যে লাইনটা এখানে লিখব আমরা, যে 550 টাকাকে, অতএব 550 টাকাকে 5:6 অনুপাতে ভাগ করলে অংশদ্বয়, মানে এখানে দুইটা অংশ, প্রথম অংশ দ্বিতীয় অংশ, তাহলে অংশদ্বয় হয় যথাক্রমে, প্রথমে হয়েছে 250 টাকা এবং দ্বিতীয়তে হয়েছে 300 টাকা। এটি হচ্ছে আমাদের একটা উত্তর। এই অঙ্কের মধ্যে দুইবার উত্তর বের হবে, এটার জন্য একটা উত্তর, আবার 4:7 অনুপাতে সেটার জন্য আরেকটা উত্তর। আমরা এখন 4:7 অনুপাতের কাজটা এখানে সম্পূর্ণটা আমরা এখানে করব, তারপর আমরা বলবো যে আমরা কিভাবে করলাম। তাহলে এখানে মধ্যে আমরা বাকি কাজটা এখানে করলাম। আমরা লিখলাম যে 550 টাকাকে 4:7 অনুপাতে ভাগ। এখন টাকার অনুপাত আমরা
কি হিসাবে টাকাটাকে আমরা ভাগ করব সেই অনুপাতটা হচ্ছে 4:7। এখানে ছিল 5:6, আমরা এই অনুপাতে টাকাকে ভাগ করছি। তো এখানের মধ্যে হচ্ছে 4:7, আমরা এই অনুপাতে টাকাকে ভাগ করব। এখন আমরা টাকাকে কত ভাগ করব? এই যে 550 টাকা, এটাকে কত ভাগ করব? আমরা 550কে 4 ভাগ করব, 550কে 7 ভাগ করব, এটা না। আমরা 4 এবং 7কে যোগ করলে হয় 11। আমরা 550 টাকাকে সর্বমোট 11টা ভাগ করব। সেই 11 ভাগের মধ্যে একবার চলে যাবে 4 ভাগ, সেই 11 ভাগের মধ্যে আরেকবার চলে যাবে 7 ভাগ। তাহলে 4 ভাগ আর 7 ভাগ মিলে 11 ভাগ শেষ হয়ে গেল। তাহলে প্রথম অংশ 550 এর 11 ভাগের 4 ভাগ। 11 550-এর মধ্যে যায় 50 বার, 4 5 20, একটা শূন্য নামিয়ে দিলাম, 200 টাকা। প্রথম অংশ 200 টাকা। দ্বিতীয় অংশ কত? 550 এর 11 ভাগের 7 ভাগ টাকা। 11 550-এর মধ্যে যায় 50 বার, 5 7 35, একটা শূন্য নামিয়ে দিলাম, 350 টাকা। অর্থাৎ দ্বিতীয় অংশ 350 টাকা। আমরা লিখলাম 550 টাকাকে 4:7 অনুপাতে ভাগ করলে অংশদ্বয় হয় যথাক্রমে 200 টাকা এবং 300 টাকা। তাহলে এইভাবে করে আমরা যাবতীয় যত অঙ্ক আমাদেরকে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে নতুন করে 2টি প্রশ্ন লিখলাম। প্রথম প্রশ্ন, 2টি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত অর্থাৎ ওই 2টি সংখ্যার অনুপাত 10:11 হলে সংখ্যা 2টি নির্ণয় করো। কিভাবে আমরা করব সেটি হচ্ছে, যেহেতু 2টি সংখ্যার অনুপাত তারা দিয়ে দিছে এবং ওই 2টি সংখ্যা একটি আরেকটি 2টি কত এটি তারা বলে নাই, কিন্তু 2টি সংখ্যার যোগফল 630 এটা তারা বলে দিছে। এটার মাধ্যমে আমরা করতে পারবো। আমরা কি করব? আমরা বলবো যে অনুপাতের রাশিগুলোর যোগফল 10 আর 11 যোগ করলে হয় 21। আমরা বলবো প্রথম সংখ্যাটি সমান 630 এর 21 ভাগের 10। কারণ এই যে 630 এর মধ্যেই তো 2টা সংখ্যা ঢুকানো আছে, তাহলে আমরা বলবো যে 630 এর 21 ভাগের 10। দ্বিতীয় সংখ্যাটি 630 এর 21 ভাগের 11। আমরা এভাবে করে কাটাকাটি করে আমরা ফলাফল বের করে ফেলবো। 2 নম্বর প্রশ্নটা আমাদেরকে বলছে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। এখন আপনারা যদি খেয়াল করেন, সবার প্রথমে এখানে বলা হয়েছে 18 ক্যারেট। এই 18 ক্যারেট দ্বারা আমাদের প্রশ্নের সমাধানে কোনো প্রভাব ফেলবে না এই 18 ক্যারেট। তার কারণ 18 ক্যারেট দ্বারা বোঝানো হয় যে ওই গহনাটা কতটুকু খাঁটি। কারণ 18 ক্যারেট, 21 ক্যারেট, 20 ক্যারেট, 22 ক্যারেট, এটা হচ্ছে যে একটা গহনা কতটুকু খাঁটি এটাকে বোঝায়, যে এটার বিশুদ্ধতার পরিমাপ। 18 ক্যারেট আরও ভালো, 20 ক্যারেট আরও ভালো, 21 ক্যারেট আরও ভালো, 22 ক্যারেট, এটা যে কোনটা কতটুকু খাঁটি এটা বোঝানোর জন্য। তাহলে এই 18 ক্যারেট এটি দ্বারা আমাদের অঙ্কের মধ্যে কোনো কাজ হবে না। এই 18 ক্যারেট দ্বারা আমরা বাকিটুকু দ্বারা কাজ করব। আমাদের সেই সোনার গহনাটার ওজন কতটুকু? মোট ওজন 20 গ্রাম। সেই 20 গ্রাম ওজনের মধ্যে সোনা আছে এবং খাদ আছে। তারা জানতে চায় যে সোনা কতটুকু, খাদ কতটুকু। সোনা এবং খাদের অনুপাত তারা দিয়ে দিছে। এই অঙ্কটার সমাধান আমি এখানের মধ্যে করি। সমাধান, গহনায় সোনা ও খাদের অনুপাত। প্রথমে একটা কথা লিখে নিই যে দেওয়া আছে গহনায় সোনা ও খাদের অনুপাত সমান, আমাদের এখানে অনুপাতটা দেওয়া আছে 3:1। তাহলে আমরা লিখব 3:1। আমরা লিখব অনুপাতের রাশিগুলোর যোগফল সমান 3 আর 1 আমরা যোগ করব, তাহলে হয় 4। অর্থাৎ আমরা এই সোনার গহনাটাকে যতটুকু ওজন তাকে আমরা সর্বমোট 4টা ভাগ করব। সেই 4 ভাগের মধ্যে এক জায়গাতে চলে যাবে 3 ভাগ, সেই 4 ভাগের মধ্যে আরেক দিকে চলে যাবে 1 ভাগ। এখন আপনারা যদি খেয়াল করেন এখানে 2টা শব্দ আছে, সোনা ও খাদ। এখন যদি খেয়াল করেন এখানে সোনা শব্দটা প্রথমে, অনুপাতের মধ্যে 3 প্রথমে, তাহলে আমরা বলবো সোনার জন্য 3। ভালো করে খেয়াল করবেন, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করতে হবে যে কোনটার সাথে কোনটা যাবে। এখানে অনুপাতের মধ্যে শুরুতে বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে সোনা, অনুপাতের মধ্যে প্রথমে আছে 3, তাহলে সোনার জন্য 3। খাদ আছে দ্বিতীয়তে, অনুপাতের মধ্যে 1 আছে দ্বিতীয়তে, তাহলে খাদের জন্য 1। অর্থাৎ প্রথমটার জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা,
তৃতীয়টার জন্য তৃতীয়টা, এইভাবে করে যাবে। তাহলে এখানের মধ্যে আমরা এখন লিখব, প্রথমে যেহেতু সোনা আছে আমরা লিখব যে অতএব গহনায় সোনার পরিমাণ। এখন সম্পূর্ণ গহনাটা কতটুকু ওজনের? সম্পূর্ণ গহনাটা হচ্ছে 20 গ্রাম ওজনের। আমরা লিখব 20 এর, আমরা গহনাটাকে সর্বমোট কয়টা ভাগ করব? 4টা ভাগ করব। তাহলে 4 ভাগের, আমরা এখানে বলছি সোনার পরিমাণ, তাহলে সোনা শব্দটা প্রথমে 3 প্রথমে, তাহলে 3 হচ্ছে সোনার জন্য, তাহলে 4 ভাগের 3, 20 হচ্ছে গ্রাম, তাহলে ফলাফলটা বের হবে গ্রামে। আমরা বলতে পারি গহনায় সোনার পরিমাণ 20 এর 4 ভাগের 3 গ্রাম। এখন আমরা এখানে কাটাকাটি করার চেষ্টা করব। 4 20-এর মধ্যে যায় 5 বার, 4 5 20, 3 5 15, আমরা পেয়ে গেলাম ওই সোনার গহনায় সোনার পরিমাণ 15 গ্রাম। এখন আমরা বের করব খাদের পরিমাণ। আমরা লিখব অতএব গহনায় খাদের পরিমাণ। তাহলে সম্পূর্ণ গহনাটা 20 গ্রাম, তাহলে 20 এর, আমরা গহনাটাকে ভাগ করব 4 ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে খাদের জন্য, পাশে লিখে দিব গ্রাম। ফলাফলটা কত বের হয়? 4 20-এর মধ্যে যায় 5 বার, 5 1 5 গ্রাম। আমরা পেয়ে গেলাম যে ওই গহনাটা হচ্ছে সর্বমোট 20 গ্রাম, সেই 20 গ্রামের মধ্যে 15 গ্রাম সোনা, 5 গ্রাম খাদ। এটি আমাদের কাছে তারা জানতে চায় যে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। আমরা এখন ফলাফলটা লাস্টে লাইনে লিখে দিব। অতএব উক্ত গহনায় সোনা ও খাদের পরিমাণ যথাক্রমে সোনার পরিমাণ 15 গ্রাম, খাদের পরিমাণ 5 গ্রাম। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করলাম আরেকবার বলি। আমাদেরকে বলা হয়েছে যে 18 ক্যারেটের একটা সোনার গহনা, এটা সোনার গহনার বিশুদ্ধতা প্রমাণ করে। 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের, অর্থাৎ সেই গহনাটার ওজন 20 গ্রাম, এই গহনাটার মধ্যে সোনা আছে এবং খাদ আছে। তো সোনা এবং খাদের অনুপাত হচ্ছে 3:1। তারা জানতে চায় যে সোনার পরিমাণ কতটুকু, খাদের পরিমাণ কতটুকু। আমরা সবার প্রথমে লিখব, দেওয়া আছে গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1, এটা আমাদের প্রশ্নে দিয়ে দিছে। তো আমরা অনুপাতের রাশিগুলোর যোগফল বের করলাম 4, অর্থাৎ আমরা সেই সোনার গহনাটাকে সর্বমোট 4টা ভাগ করব। তো এখন সবার প্রথমে আমরা সোনার পরিমাণ বের করব, সোনা কতটুকু হবে। যেহেতু সোনা শব্দটা প্রথমে 3 প্রথমে, তাহলে আমরা বলবো 4 ভাগের 3 ভাগ সোনা। তাহলে আমরা 20 গ্রামের 4 ভাগের 3 ভাগ হচ্ছে সোনা, তাহলে ফলাফল বের হয় 15 গ্রাম। খাদ কতটুকু? খাদ হচ্ছে দ্বিতীয়তে, 1 হচ্ছে দ্বিতীয়তে, তাহলে খাদের জন্য 1, তাহলে ওই 4 ভাগের 1 ভাগ হচ্ছে খাদ। আমরা বের করলাম খাদের পরিমাণ 5 গ্রাম। তাহলে এইভাবে করে আমরা বলতে পারি উক্ত গহনায় সোনা ও খাদের পরিমাণ যথাক্রমে 15 গ্রাম এবং 5 গ্রাম। এটি হচ্ছে আমাদের এই দ্বিতীয় প্রশ্নের উত্তর। আর প্রথম প্রশ্নটা তো একটু আগেই বললাম, সেটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল তারা দিয়ে দিছে, দুইটি সংখ্যার অনুপাত তারা দিয়ে দিছে। আমরা কি করব, সেখানে আমরা সবার প্রথমে আমরা অনুপাতটি লিখে অনুপাতের রাশিগুলোর যোগফল বের করব। 10 আর 11 যোগ করলে হয় 21। এই যে 21, আমরা ওই দুইটি সংখ্যাকে, এই যে দুইটি সংখ্যার যোগফল, তাকে আমরা সর্বমোট 21টা ভাগ করব। সেই 21 ভাগের মধ্যে প্রথম সংখ্যাটা হবে 21 ভাগের 10 ভাগ, দ্বিতীয় সংখ্যাটা হবে 21 ভাগের 11 ভাগ। আমরা লিখব যে 630 এর 21 ভাগের 10 ভাগ, কাটাকাটি করে একটা ফলাফল বের হবে। 630 এর 21 ভাগের 11 ভাগ, কাটাকাটি করে একটা ফলাফল বের হবে। তাহলে আমরা আশা করি এই পদ্ধতিতে আমাদেরকে যত অঙ্ক দিবে আমরা সব অঙ্কের সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানের মধ্যে নতুন দুইটি প্রশ্ন লিখলাম। প্রথম প্রশ্ন, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? দ্বিতীয় প্রশ্ন, দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? অর্থাৎ দ্বিতীয় বইয়ের মূল্য 84 টাকা হলে প্রথম বইয়ের মূল্য কত, এটা তারা জানতে চায়। দুইটি প্রশ্ন হুবহু একই রকমের, একই নিয়মে আমরা করব। এখন এই দুইটি প্রশ্নের মধ্যে আমি এখন 2 নম্বর প্রশ্নটার সমাধান করে দিব। আপনারা চেষ্টা করবেন এই নিয়মে প্রথম অঙ্কটার সমাধান করে ফেলার জন্য। 2 নম্বর অঙ্কটা 2 নিয়মে করাবো। যে নিয়মটা আপনাদের ভালো লাগবে সেই নিয়মে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদেরকে বলা হয়েছে যে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। তাহলে আমরা সমাধানে গিয়ে লিখব, দেওয়া আছে দ্বিতীয় বইয়ের মূল্য 84 টাকা, কিন্তু তার আগে সবার প্রথমে লিখে নিই যে দুইটি বইয়ের মূল্যের অনুপাত, এই কথাটা সবার আগে লিখে নিই 5:7। এখন আমরা লিখব যে দ্বিতীয় বইয়ের মূল্য 84 টাকা, প্রথম বইয়ের মূল্য কত এটা তারা জানতে চায়।
কিভাবে বের করব আমরা লিখব যে অতএব প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্যের, এখন হচ্ছে মূল কাজটা সেটা কি করব। আমরা এখানে বললাম যে প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্যের, এখানের মধ্যে আমরা একটা সংখ্যা লিখব, কিন্তু কীভাবে লিখব সেটা নিয়মটা বলি। আমাদের এখানে এই যে দুইটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে 5:7, এখানে দুইটি বই, প্রথম বই দ্বিতীয় বই। প্রথম বইয়ের জন্য প্রথম যেই সংখ্যাটা 5, দ্বিতীয় বইয়ের জন্য দ্বিতীয় যেই সংখ্যাটা 7। তাহলে আমরা বলবো যে এই অনুপাতের মধ্য থেকে প্রথম বইয়ের জন্য 5, দ্বিতীয় বইয়ের জন্য 7। এবার সব সময় মনে রাখবেন এখন যেই লাইনটা সংখ্যাটা লিখবো এটা কীভাবে করতে হয় সেটা হচ্ছে আমরা একটা ভাগ চিহ্ন দিলাম, দেওয়ার পরে উপরে একটা সংখ্যা বসাবো, নিচে একটা সংখ্যা বসাবো। আমাদেরকে যার মান বের করতে হবে, আমি আবারও বলি, যার মান বের করতে হবে অনুপাতের মধ্য থেকে তার সংখ্যাটা উপরে লিখব, অনুপাতের মধ্য থেকে তার সংখ্যাটা উপরে লিখব। আমরা বের করব প্রথম বইয়ের মূল্য অনুপাতে, প্রথম বইয়ের জন্য কত 5, আমরা এই 5কে উপরে লিখলাম। আর যারটা বের করা লাগবে না, দেওয়াই আছে, তার মানটা লিখব নিচে, পাশে লিখব গুণ। তাহলে আমি এই লাইনটা কীভাবে লিখলাম আরেকবার বলি, প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্যের 7/5 গুণ। কিভাবে সেটা, যার মান বের করতে হবে অনুপাতের মধ্য থেকে তার সংখ্যাটা উপরে লিখব, যার মান ইতিমধ্যে দেওয়া আছে তার মানটা নিচে লিখব। এখন আমরা দেখেন, অতএব আমরা বের করে ফেলি, অতএব প্রথম বইয়ের মূল্য সমান, আমরা প্রথম বইয়ের মূল্য বের করব, দ্বিতীয় বইয়ের মূল্য কত 84। তাহলে এখন আমরা এখানে কি করব, আমরা এখানে আমাদের কী লিখে আসছি যে প্রথম বইয়ের মূল্য হবে দ্বিতীয় বইয়ের মূল্যের 7/5 গুণ। তাহলে আমরা এখানে দ্বিতীয় বইয়ের মূল্য 84, এর 7/5 গুণ দিব, দ্বিতীয় বইয়ের মূল্যের 7/5 গুণ। এখন যেহেতু 84 টাকা, বইয়ের মূল্যটা টাকায় বের হবে, আমরা পাশে লিখে দিব টাকা। আমরা দেখব এখানে কোনো কাটাকাটি করতে পারে কি না। 7 84-র মধ্যে কয়বার যায়, 7 84-র মধ্যে যায় 12 বার, 7 12 84। এখন 12 গুণ 5, 5 12 60 টাকা। আমরা পেয়ে গেলাম যে এই অনুপাত অনুযায়ী দ্বিতীয় বইয়ের মূল্য যদি 84 টাকা হয়, প্রথম বইয়ের মূল্য 60 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা লিখব যে এখানে আমরা পাশে উত্তর শব্দটা লিখে দিলেই অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা এটা কি করলাম, সবার প্রথমে দুইটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে তা লিখলাম, দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া আছে লিখলাম। এখন প্রথম বইয়ের মূল্য আমাদেরকে বের করতে হবে। আমরা বলবো, মনে রাখবেন যখন দুইটি বিষয়ের মধ্যে যে কোনো একটি দিয়ে দিবে, দুইটির মধ্যে যে কোনো একটির মান দিয়ে দিবে, আরেকটির মান তারা জানতে চায়, তখন আমরা এই পদ্ধতিতে করতে পারবো। আর যখন দুইটির একটিও দেয় না, দুইটি আমাদেরকে বের করতে হয়। একটু আগে যেমন আমরা করেছি যে দুইটি সংখ্যার যোগফল 630, তারপরে আরও অঙ্কগুলো আমরা করলাম যে সোনা ও খাদের অঙ্কটা, ওই ধরনের অঙ্কের মধ্যে কারোর মান দেওয়া নাই, দুইটাই বের করতে হয়েছে। ওখানে আমরা অনুপাতের রাশিগুলোকে যোগ করব, যোগফল বের করে কোনটা কত অংশ সেভাবে করে করব। আর যখন ওই দুইটির মধ্যে যে কোনো একটা দিয়ে দেয়, আরেকটা তারা জানতে চায়, তখন আমরা এই পদ্ধতিতে করতে পারি। আমি এখন এটার আরও একটা পদ্ধতি দেখাবো, আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা করবেন। এখন যার মান আমরা বের করব, আমরা লিখব যে প্রথম বইয়ের মূল্য আমাদের বের করতে হবে। তাহলে প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্যের 7/5 গুণ। কিভাবে লিখলাম সেটা হচ্ছে অনুপাতের মধ্যে প্রথম বইয়ের জন্য যার মানটা দেওয়া আছে তাকে উপরে লিখব, উপরে, আর যার মান ইতিমধ্যে অঙ্কে দিয়েই দিছে তাকে আমরা নিচে লিখব, পাশে লিখব গুণ, অর্থাৎ 7/5 গুণ। আমরা করলাম দ্বিতীয় বইয়ের মূল্যের 7/5 গুণ, ফলাফল হয় 60 টাকা। অর্থাৎ দ্বিতীয় বইয়ের মূল্য 84 টাকা হলে প্রথম বইয়ের মূল্য 60 টাকা। এটা তো আমরা একটা নিয়মে করলাম। আমি এখন আরেকটা নিয়মে করি, সেটা হচ্ছে প্রায় একই রকমের। আমরা সবার প্রথমে এই তথ্যটা লিখব এখানে। তাহলে এখানের মধ্যে আমরা আরেকটা বিকল্প পদ্ধতি আমরা লিখলাম, সেটা কি, দেওয়া আছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, আমরা লিখলাম দ্বিতীয় বইয়ের মূল্যটা 84 টাকা, এটাও লিখে ফেললাম। এখন আমাদের কাছে প্রথম বইয়ের মূল্য তারা জানতে চায়, আমরা যেহেতু জানি না প্রথম বইয়ের মূল্য কত, আমরা লিখলাম মনে করি প্রথম বইয়ের মূল্য ক টাকা। এখন এই লাইনটা যদি আপনারা না লিখেন তাও কোনো সমস্যা নেই, এটা বাধ্যতামূলক না যে লিখতেই হবে, এটা না লিখলেও চলবে। এখন আমরা কী লিখলাম, প্রশ্ন মতে যেহেতু অনুপাতটা দেওয়া দুইটি বইয়ের মূল্যের অনুপাত, তাহলে প্রথম বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্য সমান 5:7। তাহলে এখন পরবর্তী লাইনে গিয়ে আমরা ওই যে ধরে নিলাম যে প্রথম বইয়ের মূল্য ক টাকা,
এইটা আমরা ক এখানে লিখলাম যে প্রথম বইয়ের মূল্য ক অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্য 84, 5:7 যা আছে তাই আমরা লিখলাম মান বসিয়ে, কারণ আমরা মান বসিয়েছি প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্য। এখন আপনারা যদি এই যে মনে করি যে লাইনটা আমরা লিখলাম, এই লাইনটা যদি আপনারা না লিখেন, যে কোনো কিছু আপনার প্রথম বইয়ের মূল্য কোনো কিছু ধরেন নাই, সেই ক্ষেত্রে আপনাদেরকে এখানে লিখতে হইতো যে প্রথম বইয়ের মূল্য অনুপাত 84 সমান এটা। আর কি যেখানে যেখানে ক আছে, যেখানে যেখানে ক সেখানে সেখানে আপনাদেরকে প্রথম বইয়ের মূল্য এই শব্দটা লিখে লিখে নামাইতে হইতো। প্রথম বইয়ের মূল্য, প্রথম বইয়ের মূল্য, প্রথম বইয়ের মূল্য, প্রথম বইয়ের মূল্য, প্রথম বইয়ের মূল্য। এই জন্য লেখাটা কমানোর জন্য আমরা সবার প্রথমে একটু ধরে নিলাম যে তাহলে লেখাটা কমবে, তাড়াতাড়ি করে অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করলাম, এই যে ক প্রথমে লিখলাম, অনুপাতের চিহ্নের বদলে আমরা এই ভাগ চিহ্ন দিলাম, কারণ অনুপাতের চিহ্ন আর এই ভাগ চিহ্ন দুইটি একই অর্থ প্রকাশ করে। 84কে নিচে লিখলাম, 5 উপরে অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন, 7কে নিচে লিখলাম। এখন আমরা আর গুণন যেটা জানি, আর গুণন অর্থাৎ একদিকের কোন একটি ভগ্নাংশের লবের সাথে আরেক দিকের ভগ্নাংশের হর গুণ, কোন একটি ভগ্নাংশের লবের সাথে আরেক দিকের ভগ্নাংশের হর গুণ। এই যে দেখতেও কিন্তু গুণের মতোই দেখা যাইতেছে, তাহলে আর গুণন। তাহলে আমরা কার মান বের করব, কয়ের মান বের করব। তাহলে কয়ের সাথে কার গুণ হওয়ার কথা, এই নিয়ম অনুযায়ী কয়ের সাথে 7 গুণ হওয়ার কথা। আমরা চেষ্টা করব সমান চিহ্নের বাম দিকে যার মান বের করব তাকে রাখার জন্য। তাহলে ক গুণ 7 সমান 5-এর সাথে 84 গুণ হবে। পরবর্তী লাইনে গিয়ে আমরা যেহেতু যার মান বের করব তাকে একা রাখার চেষ্টা করব, তার সাথে গুণ 7 তাকে আমরা অন্যদিকে নিয়ে গেলে আমরা জানি একদিক থেকে কোনো কিছু অন্যদিকে চলে গেলে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, বিপরীত চিহ্ন। তাহলে গুণ 7 এদিকে আসলে হয়ে যাবে ভাগ 7। আমরা যদি 7 দিয়ে 84কে কাটি তাহলে হয় 12, কারণ 7 84-র মধ্যে 12 বার যায়, আর কোনো কাটাকাটি যায় না। 5 গুণ 12, 5 12 60 টাকা। অতএব ক সমান 60 টাকা। কয়ের মানে কি, কয়ের মান হচ্ছে প্রথম বইয়ের মূল্য। তাহলে আমরা বলবো অতএব নির্ণয় প্রথম বইয়ের মূল্য 60 টাকা। আমরা একই অঙ্ক দুইভাবে করলাম, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই নিয়মে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা উপরের যেই অঙ্কটা সেটাও ঠিক এই নিয়মই আমরা করব, যে কোনো একটা নিয়ম আমরা করে দিব তাহলে হয়ে যাবে। তাহলে আশা করি আমরা অঙ্কটা যেভাবে করে করলাম এতে করে এই ধরনের অঙ্ক আমাদেরকে দিলে আমরা করতে পারবো ইনশাল্লাহ। আমরা এখানে মধ্যে আরও 2টি প্রশ্ন লিখলাম। প্রথম প্রশ্ন, 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3, অর্থাৎ 2 জন বন্ধু তারা তাদের স্কুলে যাওয়া এবং আসা এই সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? অর্থাৎ এখানে আমাদেরকে একটা অনুপাত দেওয়া যে এটা হচ্ছে 2 জন বন্ধু, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু। এখন এখানে যদি আমি একটু দেখাই যে একটা স্কুল, আমি একটু বোঝানোর জন্য শুধু বলতেছি, একটা স্কুল আর এখানে প্রথম বন্ধুর বাড়ি আর এখানে দ্বিতীয় বন্ধুর বাড়ি। তো তারা বলতেছে যে প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলে যাওয়া আসা এবং দ্বিতীয় বন্ধুর স্কুলে থেকে বাড়িতে আসা যাওয়া এই সময়ের অনুপাতটা তারা দিছে 2:3। এখন তারা বলতেছে যে এখানের মধ্যে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। এই যে প্রথম যেই বন্ধু তার বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, 5 কিলোমিটার। অর্থাৎ প্রথম বন্ধুর বাড়ি এবং স্কুল এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। তারা জানতে চায় দ্বিতীয় বন্ধুর বাড়ি এবং এই যে স্কুল এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, এটা তারা জানতে চায়। এখন তাহলে আমরা 2টা তথ্য পেলাম। একটা তথ্য হচ্ছে প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু দুইজনেরই বাড়ি থেকে স্কুলে যাওয়া এবং আসা এটির সময়ের অনুপাত হচ্ছে 2:3, আর প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। এই 2টা তথ্য আমরা পেলাম এবং এই 2টি তথ্যের মাধ্যমেই আমরা দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত আমরা বের করতে পারবো। সেটি কি, আমরা সবার প্রথমে এখানে লিখি সমাধান। তাহলে এখানে আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে অনুপাত দেওয়া এবং সেই অনুপাতের মধ্যে 2টা রাশি আছে, ওই 2টা রাশির একটা রাশির মান দেওয়া আছে। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, এটা দিয়ে দিছে, শুধু একজনেরটা জানতে চায়, দ্বিতীয় বন্ধুরটা জানতে চায়। একটু আগে যে নিয়মটা করলাম হুবহু সেই একই নিয়মে এখন আমরা অঙ্কটার সমাধান করব। আমরা লিখব যে স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত, তাহলে অনুপাতটা দেওয়া আছে 2:3। আমরা কি লিখলাম, স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। এই আমরা একটু সবার প্রথমে একটা কথা লিখে নিই যে দেওয়া আছে, এই কথাটা লিখে নিব কারণ এই তথ্যটা আমাদের প্রশ্নতেই দেওয়া আছে। এখন আমরা লিখব যে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, 5 কিলোমিটার এই কথাটা আমরা এখানে লিখে দিব। এখন একটু আগে যে নিয়মটা আমরা করেছিলাম ওই নিয়মে এই অঙ্কটা আমরা করতে পারি যে আমাদের এখানে এই যে 2 জন বন্ধুর
স্কুলে যাওয়া আসার দূরত্বের আর কি আসা যাওয়ার সময়ের যে অনুপাতটা দেওয়া 2:3, এখানে 2 প্রথমে, এখন বন্ধু দুইজন, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু, আমরা বলতে পারি প্রথম বন্ধুর এই স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত 2 আর দ্বিতীয় বন্ধুর স্কুলে যাওয়া আসার সময়ের জন্য এই 3। প্রথম বন্ধুর জন্য 2, দ্বিতীয় বন্ধুর জন্য 3। এখন আমাদের এখানে প্রথম বন্ধুর এই মানটা দেওয়া আছে, দ্বিতীয় বন্ধুরটা নাই, দ্বিতীয় বন্ধুরটা বের করতে হবে। আমরা এখন লিখব এখানে যে অতএব দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বের, এখন আমরা কি লিখব? এই যে আমরা ভাগ চিহ্নটা দিলাম, এখন কি লিখব? তাহলে এখানে আমাদেরকে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব আমাদের দরকার, তার মানে এটার মান দেওয়া নাই। অনুপাতে এটির জন্য কোনটি দেওয়া আছে? অনুপাতে দেওয়া আছে 3, তাহলে আমরা 3 কে লিখবো উপরে। তাহলে এখানে মধ্যে এই যে আমরা নিচে 2 লিখলাম, কিভাবে লিখলাম? আমাদের অনুপাতে প্রথম বন্ধুর জন্য 2 দেওয়া আছে, আমরা 2 কে নিচে লিখলাম, যার মান বের করব তারটা উপরে লিখব। আমরা দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব যেটা, সেটা আমাদেরকে বের করতে হবে। তার জন্য কত দেওয়া আছে? এখানের মধ্যে তার জন্য দেওয়া আছে 3, তাকে লিখলাম উপরে। আর প্রথম বন্ধুর জন্য যেই অনুপাতে মানটা দেওয়া আছে 2, তাকে লিখলাম নিচে। এই জিনিসটা বারবার খেয়াল করবেন, যার মান বের করবেন তারটা উপরে, যারটা দেওয়া আছে তারটা নিচে। এখন আমরা লিখব অতএব দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব। এখন আমরা কি লিখব? আমরা কি লিখলাম যে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বের, স্কুলের দূরত্ব কত? 5 কিলোমিটার। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, এর 2/3 গুণ, তাহলে গুণ 2/3। প্রথম দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বের 2/3 গুণ, পাশে লিখে দিব কিলোমিটার, কারণ দূরত্বটা এখানে কিলোমিটারে দিচ্ছে, ফলাফলও কিলোমিটারে বের হবে। এখন আমরা দেখতেছি যে 2 দিয়ে 5কে কাটাকাটি করা যায় না, 3কে কাটা যায় না, তাহলে কি করতে পারি? উপরে উপরে গুণ করে দিব। জানি আমরা 5-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 5 উপরের সংখ্যা, 1 নিচের সংখ্যা। 5-এর সাথে 3 গুণ দিলে হয় 3×5 = 15, আর নিচে হচ্ছে 2, পাশে লিখব কিলোমিটার। এখন আমরা যদি 15কে 2 দ্বারা ভাগ করি, আমরা একটু ভাগটা এইদিকে রাফে দেখিয়ে দিই যে 15কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 15-এর মধ্যে যায় 7 বার, 7 দুগুণে 14, থাকে 1। 2 দ্বারা 1কে আর ভাগ করা যায় না, ফলাফল হবে এই যে 7, তাকে আগে লিখব, হর যা ছিল এই অঙ্কে হর যা ছিল হর তাই থাকবে, ভাগশেষকে লিখব উপরে, অর্থাৎ 7/2/1 কিলোমিটার। এটি হচ্ছে আমাদের ফলাফল। আমরা এখানে পাশে উত্তর শব্দটা লিখে দিতে পারি। তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করলাম? আমাদেরকে 2 বন্ধু, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু, 2 বন্ধুর বাড়ি থেকে স্কুলে যাওয়া আসার যে সময়, সেই সময়ের একটা অনুপাত দেওয়া আছে, এবং প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, এটা তারা দিয়ে দিছে। দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত কিলোমিটার, এটা তারা জানতে চায়। আমরা সবার প্রথমে যেই তথ্যগুলো দেওয়া আছে লিখে নিলাম। এখন আমরা চলে যাব মূল কাজটাতে। এই লাইনটা হচ্ছে মূল, এটা খুব গুরুত্ব সহকারে আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের কাছে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব তারা জানতে চায়, এই কথাটা আগে লিখব। দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বের কত ভাগের কত গুণ লিখব, সেটা হচ্ছে যার মান বের করব তারটা আগে লিখব। দ্বিতীয় বন্ধুরটা আমরা আগে জানতে চাই, অনুপাতে দ্বিতীয় বন্ধুর জন্য 3 দেওয়া, তাহলে 3কে উপরে লিখব, আর প্রথম বন্ধুর জন্য 2 দেওয়া, 2কে নিচে লিখব, পাশে লিখে দিব গুণ, অর্থাৎ 2/3 গুণ। তাহলে আমরা এখন এখানের মধ্যে প্রথম বন্ধুর বাড়ির হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, তার 2/3 গুণ, আমরা সব কাটাকাটি করে আমরা ভাগ করে ফলাফল বের করলাম 7/2/1 কিলোমিটার। অর্থাৎ দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 7/2/1 কিলোমিটার। এখানে আমরা এই যে 7/2/1 কিলোমিটার কথাটা লিখতে পারি। তাহলে আশা করি এই যে অঙ্কটা আমরা করলাম, এই একই নিয়মে আমরা 2 নম্বর অঙ্কটাও করতে পারবো, এবং এই নিয়মে যত অঙ্ক দিক আমরা করতে পারবো ইনশাল্লাহ। এবং এই নিয়ম ব্যতীত আরও একটা বিকল্প পদ্ধতিও একটু আগে দেখিয়েছিলাম, ওই পদ্ধতিতে চাইলেও আমরা এই অঙ্কটা করতে পারবো ইনশাল্লাহ। আমরা এখানে মধ্যে আরেকটি প্রশ্ন লিখলাম, যেখানে বলা হয়েছে যে 2টি কম্পিউটারের দামের অনুপাত 5:6, অর্থাৎ 2টি কম্পিউটার তাদের দামের অনুপাত 5:6। প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত, এটা তারা জানতে চায়, একটা প্রশ্ন। এর সাথে সাথে আবার আরেকটা কথা বলছে, মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, তখন তাদের দামের অনুপাতটি কী ধরনের অনুপাত।
অর্থাৎ যদিও দেখতে দেখা যাইতেছে একটা প্রশ্ন, কিন্তু এখানে আসলে একটা প্রশ্ন না, এখানে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রথমটির দাম এত টাকা হলে দ্বিতীয়টির দাম কত, আর দ্বিতীয় প্রশ্ন, মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে গেলে তখন তাদের দামের অনুপাত কী ধরনের অনুপাত, এটা তারা জানতে চায়। তাহলে এখানে দুইটি প্রশ্ন। আমরা সবার প্রথমে দ্বিতীয় কম্পিউটারের দাম কত সেটা আমরা বের করব। আমরা লিখব সমাধান দেওয়া আছে, একটু আগে আমরা যেই নিয়ম অনুযায়ী অঙ্কগুলো করতেছিলাম ঠিক ওই একই নিয়মে এই অঙ্কটা করে ফেলবো, খুব দ্রুত শেষ হয়ে যাবে। দেওয়া আছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত, এখানে দেওয়া রয়েছে 5:6, এবং আরেকটি তথ্য দেওয়া আছে যে প্রথম কম্পিউটারের মূল্য 25,000 টাকা। এখন আমরা এখানে আমাদের যেই লাইনটা লিখব সেটা কিভাবে লিখব, আমাদের কাছে দ্বিতীয় কম্পিউটারের দাম কত এটা জানতে চাই। আমরা লিখব যে দ্বিতীয় কম্পিউটারের মূল্য প্রথম কম্পিউটারের মূল্যের কত ভাগের কত গুণ হবে। এখন এখানে আমাদের দ্বিতীয় কম্পিউটারের মূল্য তারা জানতে চায়। আমাদেরকে যেই অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতে প্রথমে 5 পরে 6, তাহলে আমরা বলবো প্রথম কম্পিউটারের জন্য 5, দ্বিতীয় কম্পিউটারের জন্য 6। এখন দ্বিতীয় কম্পিউটারের মূল্য তারা জানতে চায়, তাহলে দ্বিতীয় কম্পিউটারের মূল্যের জন্য এই যে 6কে আমরা উপরে লিখব, কারণ আমরা যার মান বের করব অনুপাত থেকে তার মানটা উপরে লিখব, আর যার মান দেওয়া রয়েছে তারটা নিচে লিখব। তাহলে প্রথম কম্পিউটারের মূল্য দেওয়া আছে, প্রথম কম্পিউটারের জন্য অনুপাতে 5, তাহলে আমরা 5 লিখব নিচে, এখন পাশে লিখব গুণ। তাহলে আমরা লাইনটা কী লিখলাম, অতএব দ্বিতীয় কম্পিউটারের মূল্য প্রথম কম্পিউটারের মূল্যের 5/6 গুণ। এখন আমরা সর্বশেষ লাইনটা লিখব, অতএব দ্বিতীয় কম্পিউটারের মূল্য সমান। তাহলে এখন আমরা এই যে এখানে আমাদের আগে যে লাইনটা লিখলাম, দ্বিতীয় কম্পিউটারের মূল্য প্রথম কম্পিউটারের মূল্যের 5/6 গুণ। প্রথম কম্পিউটারের মূল্য কত, 25,000, তাহলে প্রথম কম্পিউটারের মূল্যের 5/6 গুণ, 5/6 গুণ, পাশে লিখব টাকা। এখন এই যে 5, এই 25,000-এর 25-এর মধ্যে যায় 5 বার, 5 25-এর মধ্যে যায় 5 বার, আর 3টা শূন্য কেটে দিয়ে আমরা উপরে লিখে দিলাম, তাহলে হয়ে গেল 5,000। 5 25,000-এর মধ্যে 5,000 বার যায়, 5,000 গুণ 6 কত হবে, 5×6 = 30, আর এই যে 3টা শূন্য তাদেরকে আমরা লিখে দিলাম, তাহলে হয়ে গেল 30,000 টাকা। অর্থাৎ এই অনুপাত অনুযায়ী প্রথম কম্পিউটারের মূল্য যদি 25,000 টাকা হয়, দ্বিতীয় কম্পিউটারের মূল্য 30,000 টাকা। তাহলে আমাদের প্রথম অংশের কাজ শেষ। এখন তারা জানতে চায় মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, দ্বিতীয় কম্পিউটারের কথা কিন্তু বলে নাই যে দ্বিতীয়টার দাম বাড়ছে কিনা, না বাড়ে নাই, কারণ যেহেতু কিছু বলে নাই তাহলে দ্বিতীয়টির দাম বাড়ে নাই। প্রথমটির দাম যদি 5,000 টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটা কী ধরনের অনুপাত হবে এটা তারা জানতে চায়। এই অংশটা আমরা একটু এইদিকে লিখে দিতে পারি, মূল্য বৃদ্ধির ফলে প্রথম কম্পিউটারের মূল্য বেড়ে হয়ে যায়। প্রথম কম্পিউটারের মূল্য ছিল 25,000 টাকা, আর এখন দাম আরও 5,000 টাকা বেড়ে গেল, তাহলে তার দাম হয়ে যাবে 30,000 টাকা। তাহলে মূল্য বৃদ্ধির ফলে প্রথম কম্পিউটারের মূল্য বেড়ে হয় 30,000 টাকা। তাহলে আমরা এখন দেখলাম যে প্রথম কম্পিউটারের মূল্য 30,000 টাকা, দ্বিতীয় কম্পিউটারের মূল্য 30,000 টাকা। দ্বিতীয় কম্পিউটারের মূল্য বৃদ্ধি পেল কি পেল না এই ধরনের কোনো কথা আমাদের প্রশ্নে লেখা নাই। তারা স্পষ্ট করে বলে দিছে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বাড়ে, তার মানে দ্বিতীয়টির দাম বাড়ে নাই, তাহলে প্রথম কম্পিউটারের দাম হবে 30,000 টাকা, দ্বিতীয় কম্পিউটারের দাম হবে 30,000 টাকা। এই মুহূর্তে এই দুইটি কম্পিউটারের দামের অনুপাতটা কী ধরনের অনুপাত হয় এটি তারা জানতে চায়। তাহলে আমরা লিখব যে অতএব মূল্য বৃদ্ধির পর প্রথম কম্পিউটার ও দ্বিতীয় কম্পিউটারের দামের অনুপাত। তাহলে কত হবে, প্রথম কম্পিউটারের মূল্য দাম বৃদ্ধি পাওয়ার পর প্রথম কম্পিউটারের মূল্য 30,000, অনুপাতের চিহ্ন দিয়ে দ্বিতীয় কম্পিউটারের মূল্য আগে থেকেই 30,000 রয়েছে, এটির কোনো দাম বৃদ্ধি পায় নাই, তাহলে 30,000 অনুপাত 30,000। এখন আমরা যদি উভয় সংখ্যাকে উভয় রাশিকে যদি 30,000 দ্বারা ভাগ করি, 30,000 30,000-এর মধ্যে যায় একবার, 30,000 30,000-এর মধ্যে যায় একবার। আমরা এখানে লিখে দিব যে উভয় রাশিকে 30,000 দ্বারা ভাগ করে। তাহলে এই যে এই মুহূর্তে যে অনুপাতটা তৈরি হলো, সবার প্রথমে
কম্পিউটার দুইটির দামের অনুপাত ছিল 5:6, কিন্তু এই মুহূর্তে যখন প্রথম কম্পিউটারের দাম বেড়ে গেল তখন এই দুইটি কম্পিউটারের দামের অনুপাত হয়ে গেল 1:1। আর আমরা জানি যে কোনো অনুপাতের উভয় রাশি, পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয় রাশি যদি সমান হয় সেই অনুপাতকে বলা হয় একক অনুপাত। তারা এটিই জানতে চায় যে দাম বৃদ্ধির পর তাদের দামের যে অনুপাত বের হবে সেটি কী ধরনের অনুপাত। আমরা দেখতেছি এই অনুপাতের উভয় রাশি সমান, তাহলে এটি একক অনুপাত। আমরা লিখব যে অতএব উক্ত অনুপাতটি একক অনুপাত। একক অনুপাত, এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে এই প্রশ্নের আমাদের উত্তর মূলত দুইটাই, যে এখানের মধ্যে একটা আর এখানের মধ্যে একটা, পুরোটা মিলে আমাদের উত্তর হয়ে গেল। আমরা কিভাবে সমাধান করলাম, আমাদের প্রশ্নে প্রথম কম্পিউটারের মূল্য দিয়ে দিছে, দ্বিতীয় কম্পিউটারের মূল্য তারা জানতে চায়, আমরা বের করলাম। এরপরে তারা বলল যে মূল্য বৃদ্ধির কারণে যদি প্রথমটির দাম 5,000 টাকা বৃদ্ধি পায়, দ্বিতীয়টির মূল্য বেড়েছে কিনা এগুলো কোনো কিছু বলা নাই, প্রথমটার দাম 5,000 টাকা বৃদ্ধি পেল যার কারণে 30,000 টাকা হলো, আর আগে থেকেই দ্বিতীয় কম্পিউটারের মূল্য 30,000। তারা জানতে চায় যে এই মুহূর্তে দুইটি কম্পিউটারের মূল্যের যে অনুপাত হবে সেটি কী ধরনের অনুপাত। আমরা দেখলাম যে উভয় রাশি সমান, এই অনুপাতের উভয় রাশি সমান, সুতরাং এটি একক অনুপাত। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।